রুহি রাগে গজগজ করতে করতে সামনে এগোতে লাগলো। রাজ পেছন থেকে কয়েকবার ডাকলো, এই রুহি শোন তো। কিন্তু রুহি একবারও ফিরে তাকালো না। পা দুটো জোরে জোরে ফেলে হাঁটছে। মনে হচ্ছে যেন পৃথিবীর গোটা রাগ ওর ওপরে করে আসছে। রাজ এক হাত কোমরে রেখে মাথা নাড়ালো। মনে মনে বলল, পিচ্চি মেয়ে বিয়ে করলে এই এক জ্বালা। কথায় কথায় রাগ, কথায় কথায় কান্না। আচ্ছা, রাগ করলি কেন? ঠিক আছে, যা খুশি করিস, কিন্তু আমার সামনে থাকবি, হারিয়ে যাস না। রুহি একটু থমকালো, কিন্তু মুখের ভাব শক্ত রেখেই বলল, আমি ছোট না, আমাকে ছোট ভাবা বন্ধ করো। তাহলে বড়দের মতো আচরণ কর, পিচ্চিদের মতো না। রুহি এবার পুরোপুরি থেমে গেল। মুখে অভিমান নিয়ে রাজের দিকে তাকালো। রাজ হাসতে হাসতে বলল, চল, এখন একটা আইসক্রিম খাই, তাহলে তোর রাগ কমে যাবে। কমবে না। রাজ হেসে মাথা নাড়ালো। মনে মনে ভাবলো, পিচ্চি হলেও নিজের রাগটা কিন্তু ঠিকই দেখাতে জানে। রুহি চুপচাপ রাজের দিকে তাকিয়ে রইল। সন্ধ্যার মৃদু আলো রাজের চেহারায় পড়ে এক আভিজাত্যের সৌন্দর্য এনে দিয়েছে। উঁচু নাক, তীক্ষ্ণ চোয়াল, গভীর কালো চোখ, যেন গভীর কোনো সমুদ্র, যেখানে তাকালেই হারিয়ে যেতে হয়। তার কপালের ওপরে পড়ে থাকা কয়েকটা এলোমেলো চুল তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। রাজের ত্বক উজ্জ্বল গমের মতো, সূর্যের আলোয় যেন হালকা সোনালি আভা ঝলকাচ্ছে। তার শরীরের গঠন সুঠাম, যেন কোনো নিখুঁত শিল্পীর হাতে আঁকা। গম্ভীর মুখের মাঝে মাঝে হালকা হাসির রেখা উঠেছে, যা তাকে আরো বেশি মোহনীয় করে তুলেছে। রুহি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলেও রাজ খেয়াল করল না, বরং সে নিজেই আইসক্রিম খেতেই ব্যস্ত। একসময় রুহি ধরা গলায় বলল, তুমি এত সুন্দর কেন? তুমি এত বোকা কেন? রুহি লজ্জায় মাথা নিচু করলো, কিন্তু মনে মনে ভাবলো, তুমি জানো না রাজ ভাই, তোমার রূপ শুধু বাহ্য না, তোমার অন্তরও ঠিক এমনই সুন্দর। রাজ আইসক্রিম খেতে লাগলো। হঠাৎ রুহি হাত থেকে আইসক্রিম টেনে নিয়ে বলল, আমি তোমার খাওয়া আইসক্রিম খাবো। রাজ রাগে ভরা মুখে বলল, কি করলি তুই? এটা আমার আইসক্রিম, তুই এটা নিলি কেন? রোহিত ঠান্ডা ভাবেই বলল, আমি জানি তুমি রেগে যাবে, কিন্তু আমি তোমার খাওয়াই আইসক্রিম খেয়ে ভালোবাসা বাড়াতে চাই। রাজ চিৎকার করলো, সি, এটা শেয়ার করার জিনিস না, এটা আমার এটো খাবার। রুহি রাজকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল, রাগ করো কেন? ভালোবাসি তো আমি তোমায়। রাজ রাগী মুখে দাঁড়িয়ে রইল, কিছুই বলল না। এভাবে 2 মাস কেটে গেল। রাজ প্রথম দিকে রুহির প্রতি বিরক্ত থাকলেও এখন সে নিজেই বুঝতে পারছে, মেয়েটা ছাড়া তার দিন কাটে না। রুহির ছোট ছোট অভ্যাস, তার শিশুসুলভ অভিমান, আর রাজের জন্য একদম নিঃস্বার্থ ভালোবাসা, এইসব ধীরে ধীরে রাজের মনে জায়গা করে নিয়েছে। কিন্তু রাজ কিছুতেই মুখ ফুটে বলতে পারছে না। একদিন রুহি রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ গরম তেল ছিটকে তার হাতে পড়ল। আহ! রুহি ব্যথায় চিৎকার করে উঠল। রাজ দৌড়ে এলো, তার হাতটা ধরে দ্রুত ঠান্ডা পানি দিল। রুহি ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। রাজ চোখ গরম করে তাকিয়ে বলল, তুই এত বোকা কেন? নিজের দিকে একটুও খেয়াল রাখবি না? তুমি তো আছো, তাই ভাবলাম তুমি খেয়াল রাখবে। রাজ কিছুই বলল না, শুধু রুহির হাতটা শক্ত করে ধরে রাখলো। মনে মনে ভাবলো, আমি কি আসলেই ওকে ভালোবেসে ফেলেছি? কিন্তু সেটা বলার সাহস হলো না তার। সে শুধু রুহির হাতটা ধরে বসে থাকলো, আর মনে মনে বলল, তুই যদি বুঝতে পারতি আমি তোকে কতটা ভালোবেসে ফেলেছি, তাহলে এতক্ষণে খুশিতে লাফাতি। রুহি ব্যথা ভুলে রাজের চোখের দিকে তাকিয়ে রইল। রাজের চোখে একটা অদ্ভুত নরম ভাব, যেন সে কিছু বলতে চায়, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না। রুহি একটু হাসলো, রাজ ভাই, তুমি কি কিছু বলতে চাও? রাজ হঠাৎই চোখ সরিয়ে নিল, না, কিছু না, বলেই উঠে দাঁড়ালো। তাহলে হাত ছাড়ো, আমি কাজ করব। রাজ রিয়েলাইজেশন করলো যে সে এখন রুহির হাতটা ধরে আছে। সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিয়ে বলল, কাজ করতে হবে না, যা দরকার বল, আমি এনে দিচ্ছি। রুহির হাসি আরো গভীর হলো। ও, তাহলে কি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? রাত চমকে গেল। ফালতু কথা বলিস না, আমি শুধু আমি শুধু তোর হাত পড়ার কারণেই এই কথা বললাম। হুম, বইয়ের যত্ন করাটাও ভালোবাসারই অংশ। তুই চুপ করবি? আচ্ছা বলো,
যদি আমি সত্যি সত্যি একদিন তোমাকে ছেড়ে চলে যাই, তখন কি তুমি আমাকে মিস করবে না? রাজ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ রুহির দিকে তাকিয়ে বলল, তুই যদি চলে যাস তাহলে তোরও শান্তি হবে না, আর আমিও শান্তি পাবো না। রুহির চোখ বড় হয়ে গেল। সে মৃদু স্বরে বলল, মানে? মানে আমি তোর সাথে সবসময় ঝগড়া করলেও তুই না থাকলে তোর জন্য আমার মন খারাপ হয়, এখন খুশি? রুহির ঠোঁটের কোণে হাসি ফুটল। সে হাত বাড়িয়ে রাজের হাতটা ধরল। মানে তুমি আমাকেও ভালোবাসো? আমি তোকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু তুই যদি আরেকবার নিজের ক্ষতি করার চেষ্টা করিস বা ভাবিস, তাহলে আমার মাথা ঠিক থাকবে না। রুহি রাজের বাহুর মধ্যে মাথা গুজে দিল। সে জানে রাজ মুখে কিছু না বললেও তার চোখে সব লেখা আছে। রাজ সত্যি তাকে ভালোবেসে ফেলেছে। রাজ বলল, সর, আমি রান্না করছি। রুহি বলল, না। রাজ রেগে গিয়ে বলল, কি বলেছি কথা কানে যায় না? রুহি মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। রাজ পাত্তা না দিয়েই রান্না করতে লাগলো। আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম। সাহায্য লাগবে না, তুই শুধু গবলেট করতেই পারিস, আর কিছু পারিস না। আচ্ছা, তাহলে আমি খেতেও আসবো না। ভালোই হলো, খেতে আসবি না, মানে আমার রান্না নিয়ে কোনো অভিযোগ শুনতে হবে না। রুহি মুখ বাঁকিয়ে রুমে চলে গেল, কিন্তু কিছুক্ষণ পর গন্ধ শুকে আবারও ফিরে এলো। উফ, কি মজার গন্ধ! কি রান্না করছো? রাজ তাকিয়ে বলল, কেন? তোকে তো খেতে আসতে মানা করেছি, তাহলে জানার দরকার কি? আমি তো শুধু জানতে চাইলাম। রাজ একদমই পাত্তা না দিয়ে খাবার সাজাতে লাগলো। রুহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢোক গিলতে লাগলো। ঠিক আছে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে হলে একটা শর্তে, আগামী 1 সপ্তাহ রান্নাঘরে পা দিতে পারবি না। এটা তো জুলুম। রাজি না থাকলে দরজা খোলা আছে। ঠিক আছে, 1 সপ্তাহ পরে আমি সুদে আসলে সব রান্না করব। রাজ মুচকি হেসে রুহির সামনে একটা প্লেট এগিয়ে দিল। আসলে আমি চেয়েছিলাম তুই আজ একটু আরাম করিস, সবসময় এত বেশি কাজ করিস, আজ আমার পালা। রুহি অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে রইল, চোখে এক গাদা ভালোবাসা নিয়ে। রাজ মুখ ঘুরিয়ে নিয়ে বলল, এভাবে তাকিয়ে থাকিস না, খা। তুমি যতই রাগ দেখাও, আমি জানি তোমার মনটাও অনেক নরম। রাজ বলল, পোড়া হাত নিয়ে খেতে হবে, দে, আমি খাইয়ে দিই। রুহি অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে রইল। রাজ বিরক্ত হয়ে বলল, এভাবে কি তাকিয়ে থাকবি? হাত তো পোড়াই ফেলছিস, এখন তোর দায়িত্ব আমার, আমি নিজেই খেতে পারবো। একদম চুপ, হাতের ব্যান্ডেজ নাড়াচাড়া করলে আরো বেশি ব্যথা হবে। চুপচাপ মুখ খোল। রুহি ধীরে ধীরে মুখ খুলল। রাজ নিজের হাত দিয়ে খাবার তুলে রুহির মুখে দিল। তুমি কি এখন আমাকে আদর করছো? তুই শুধু খা, বেশি কথা বলবি না। কিন্তু রুহির কানে পর্যন্ত লাল হয়ে গেছে, যা রাজের নজর এড়ালো না। রাজ ভাই, তুমি না খুব মিষ্টি, বেশি কথা বললেই কিন্তু খাইয়ে দিব না। আচ্ছা, আমি চুপ, তুমি খাইয়ে দাও। রাজ আর কিছু না বলে একের পর এক লোকমা তুলে রুহির মুখে দিতে লাগলো। রুহি অনুভব করলো রাজ বদলে যাচ্ছে, হয়তো সে সত্যিই তাকে ভালোবাসতে শুরু করেছে। রুহি ভাবলো মজা করা যাক। সে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ল। রাজ বলল, কিরে, এই রুমে কেন? রুহি বলল, তুমি বউ হিসাবে মানো না তো, তাই ভাবছি কাল এই বাড়ি থেকে চলে যাব। রাজ রুহির কথা শুনে চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে এগিয়ে এসে রুহির হাতটা ধরে টেনে তুলল। তুই কোথায় যাবি শুনি? রাজ গভীর গলায় বলল, যেখানে আমাকে বউ হিসাবে মানবে। তুই কি আমাকে ফাঁদে ফেলতে চাইছিস? সে এক ধাক্কায় রুহিকে কোলে তুলে নিল। এই এই, কি করছো, নামিয়ে দাও। তুই যদি বউ হিসাবে স্বীকৃতি চাস, তাহলে এখন থেকে আমার রুমেই থাকবি, বউয়ের জায়গা স্বামীর পাশে। তাহলে কাল থেকে আমি তোমার হাতে চা খাবো। এই পিচ্চি মেয়ে, বেশি কথা বলিস না। রুহি মুচকি হেসে রাজের কাঁধে মাথা রাখলো। মনে মনে বলল, যতই রাগ দেখাও রাজ ভাই, তুমি আমাকে ভালোবেসে ফেলেছ। রাজ রুহিকে খাটে শুয়ে দিয়ে নিজেও পাশে বসে ধীরে ধীরে তার হাতটা ধরল। কিছুক্ষণ চুপচাপ থেকে সে রুহির মাথার কাছে বসে তার কপালে একটা চুমু দিল। বলল, কখনো ভাবিনি তোর মতো একটা পিচ্চি আমাকে বদলে দিবে। রুহি কিছু না বলেই রাজের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। তার চোখে এক ধরনের শান্তি ছিল, যেন রাজের সাথে সবকিছু ঠিক হয়ে গেছে। রাজ তার হাতের মাঝে রুহির হাতটা শক্ত করে ধরে রাখলো,
আর ভাবলো অবশেষে সে আমাকে পেল, আর আমি তার সঙ্গে জীবনের এই পথ চলতে চাই। একটু পর রাজ আবার রুহির দিকে তাকিয়ে গলা নামিয়ে বলল, তুই জানিস আমি তোর জন্য সব কিছু করতে পারি। রোহিত চুপ করে চোখটা বন্ধ করে দিল, তবে তার মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। এভাবেই রুহি ও রাজের মধ্যে সম্পর্ক আরো গভীর হয়ে উঠল, যেখানে স্নেহ, বিশ্বাস এবং ভালোবাসা ছিল একে অপরের সাথে। রাজ রুহির জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল। তার মুখে এক ধরনের অদ্ভুত শান্তি ছিল। সে জানতো আজ রাতটা তাদের সম্পর্কের জন্য বিশেষ হবে, যেখানে তারা একে অপরকে আরো কাছ থেকে জানতে পারবে এবং নতুন করে একে অপরকে ভালোবাসার অনুভূতিতে শক্তিশালী হবে। পাশের রুমে বাসর রাতের মতো সাজানো হলো। তার মধ্যে ছিল মিষ্টি ফুল, উজ্জ্বল বাতি আর কিছু বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুতি। রাজ জানতো রুহি তার এই ভাবনাগুলি বুঝবে এবং তারা একে অপরের পাশে থাকতে শিখবে। রুহি রুমে আটকে ছিল, কিন্তু তার মনে ছিল কৌতূহল এবং উত্তেজনা। রাজ কিছু বিশেষ পরিকল্পনা করেছে। সে জানতো রাজ তার প্রতি গভীর ভালোবাসা এবং যত্ন অনুভব করতে চাইছিল, কিন্তু রুহি চাইছিল তাদের সম্পর্ক আরো মিষ্টি এবং গঠনমূলক হোক। তুমি কি প্রস্তুত? আজ আমি তোমাকে এক বিশেষ কিছু দিতে চাই। মানে? রাস্তার হাতটা ধরে টেনে নিয়ে গেল রুমের মধ্যে, যেখানে পুরো পরিবেশ সাজানো ছিল। রুহির চোখে এক ধরনের বিস্ময় ফুটে উঠল। সে বুঝতে পারল যে রাজ তাকে বিশেষ বলার জন্য প্রস্তুত করছে। রাজ রুহির সামনে বসে পড়ল। তার চোখে গভীর ভালোবাসার ছাপ ছিল। সে কোমলভাবে বলল, রুহি, তুমি আমার জীবনের সবচেয়ে বিশেষ মানুষ। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জন্য অমূল্য। আজ আমি তোমাকে একটি প্রতিশ্রুতি দিতে চাই, তোমার সঙ্গে সারাটা জীবন কাটানোর। রুহি শান্ত হয়ে রাজের দিকে তাকালো। তার চোখে কেবল ভালোবাসা ছিল, কিন্তু কিছু কথা ছিল না বলার জন্য। কিছু অনুভূতি ছিল যেগুলি ভাষায় প্রকাশ করতে সে ভাবেছিল। রাজ হাঁটু গেড়ে বসে প্রপোজাল করলো, রুহি, আমি তোমাকে সারা জীবন আমার জীবন সঙ্গী হিসাবে চাই। তুমি কি আমার সাথে সারাটা জীবন কাটাতে রাজি? রুহির চোখে জল চলে এলো এবং সে এক মুহূর্তের জন্য কেবল চুপ করে রইল। তারপর তার মুখে একটি কেবল কোমল হাসি ফুটে ওঠে। সে রাজের চোখে চোখ রেখে বলল, হ্যাঁ রাজ, আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। এই ছিল তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের শুরু। ভালোবাসা, প্রতিশ্রুতি এবং একে অপরের প্রতি বিশ্বাস, এগুলি সব তাদের জীবনে মিলে মিশে গিয়েছে এবং তারা একসাথে তাদের ভবিষ্যৎ গড়ার জন্য প্রস্তুত ছিল। রাজ ফিরে এসে রুহিকে নিয়ে গিয়েছিল সাজানো রুমে। তার চোখে ভালোবাসার গভীরতা। রুহি রাজের দিকে তাকিয়ে কিছু বলল না, তবে তার হৃদয়ে রাজের প্রতি পূর্ণ আস্থা ছিল। রুহি শীতল ভাবে বলল, তুমি কি রোজ রাজ ভাই? আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একে অপরের সঙ্গে শ্রদ্ধা আর ভালোবাসা। তা যতই সময় পার হোক না কেন, আমি তোকেই জানতে চাই, যে তোর পাশে সব সময় থাকতে চাই। আমাদের সম্পর্কের কোনো সীমা নেই। তাহলে আজ থেকে আমরা একে অপরের জীবনকে ভালোবাসার চোখে দিয়ে দেখব, রাজ। এভাবেই তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশ করলো, যেখানে ভালোবাসা এবং বোঝাপড়া ছিল একে অপরের মূল শক্তি। রুহি বলল, জানো, আমার একটা ইচ্ছা, 12টা বাচ্চা হবে। রুহির কথা শুনে রাজ অবাক হয়ে গেল, চোখ বড় বড় করে বলল, কি বললি? 12টা বাচ্চা? তুই কি আমাকে ক্রিকেট টিম বানাতে চাচ্ছিস নাকি? না গো, ক্রিকেট টিম না, ফুটবল টিম বানাবো। আমাদের ছোট ছোট বাচ্চারা ঘরে দৌড়াদৌড়ি করবে, তুমি অফিস থেকে আসবে, তারা সবাই আব্বু আব্বু বলে তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে। কি মিষ্টি হবে না দৃশ্যটা? ও মা গো, আমি তো এক রুহিকে সামলাতেই পারি না, 12টা খুদে খুদে রুহি সামলাবো কিভাবে? আরে চিন্তা কর না জান, আমি তো থাকবোই। আমাদের জন্য সব সহজ হবে। তাহলে আগে থেকে ব্যবস্থা করে রাখা লাগে। একটা বড় বাসা নিতে হবে, গাড়ি বড় করতে হবে, তারপর তাদের সবাইকে সামলানোর জন্য একটা সুপার ড্যাড হতে হবে। তুমি তো এমনিতেই আমার সুপার হিরো জান, তুমি পারবে। আচ্ছা বউ সাহেবা, দেখা যাক ভবিষ্যতে কি হয়, তবে 12টা একটু বেশি হয়ে যাবে না মনে হচ্ছে না? ঠিক আছে, কম হলে হবে, কিন্তু অনেকগুলো তো হবেই।
রাজ তার বইয়ের এই দুষ্টু মিষ্টি ইচ্ছাগুলোকে দেখে হেসে ফেলল। মনে মনে ভাবল, জীবনটা এই মেয়েটার সাথে সত্যিই রঙিন হয়ে উঠেছে। রুহি বলল, ভালোবাসি। রুহির হঠাৎ বলা কথায় রাজ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, কি বললি? রুহি লজ্জায় চোখটা নামিয়ে ফেলল, কিন্তু একটু পরেই রাজের হাত ধরে বলল, হ্যাঁ রাজ ভাই, আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তারপর রুহির মুখটা নিজের হাতের মাঝে নিয়ে বলল, এতদিন পরে বললি? তুমি আমাকে ভালোবাসতে না, তাই এতদিন বলিনি। তুমি আমার ভালোবাসা বুঝতে পারো না পিচ্চি। এতদিন ধরে তোর পাগলামি সহ্য করলাম, আর তুই ভাবলি আমি তোকে বুঝতে পারি না? তাহলে তুমিও আমাকে ভালোবাসো? ভেবে দেখি আগে, রাজ ভাই। রাজ আর দেরি করলো না, রুহিকে নিজের দিকে টেনে শক্ত করে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ পাগলি, আমিও তোকে ভালোবাসি, অনেক বেশি। রুহি রাজের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, তাহলে আর দূরে সরিয়ে দেবে না তো? না জান, এবার আর কখনো দূরে যেতে দেব না তোকে। রাজ ল্যাপটপের স্ক্রিনে মনোযোগ দিয়ে কাজ করছিল, কিন্তু রুহির সামনে দিয়ে বারবার হাঁটছিল। কখনো টেবিলের ওপরে ঝুঁকে দেখার চেষ্টা করছিল, কখনো পাশে এসে বসছিল, আবার কখনো চুপচাপ দাঁড়িয়ে থাকছিল। কি সমস্যা? এভাবে সামনে ঘুরঘুর করছিস কেন? আমি তোমার সাথে সময় কাটাতে চাই, কিন্তু তুমি তো শুধু কাজ করছো। স্বামী হওয়া মানে এই না যে আমি সারাদিন তোর সঙ্গে বসে বসে গল্প করব। তাহলে কি করবে? আমাকে কি একেবারেই সময় দিবে না? একটু ধৈর্য ধর, কাজ শেষ করে তোর সাথে সময় কাটাবো, ঠিক আছে? কিন্তু রুহি চুপচাপ যাওয়ার বদলে রাজের কাঁধে মাথা রেখে বলল, এভাবেই বসে থাকবো তোমার পাশে। রাজ হালকা হাসলো, তারপর এক হাতে ল্যাপটপ চালাতে চালাতেই অন্য হাতে রুহির মাথায় হাত বুলিয়ে দিল। রুহি মুচকি হেসে বলল, এটাই তো চাইছিলাম। রাজের কাজ শেষ হতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। ল্যাপটপটা বন্ধ করে সে ক্লান্ত চোখে রুহির দিকে তাকালো। রুহি তখনও ওর কাঁধে মাথা রেখে আধো ঘুমে ঢুলছিল। রাজ হালকা হেসে বলল, এই পিচ্চি, ঘুমিয়ে পড়লি নাকি? না, আমি তোমার অপেক্ষাই করছিলাম। এই, এত আদিক্ষেতা কেন করিস বলতো? তোমার বউ হয়ে যদি তোমাকে আদিক্ষেতা না করি, তাহলে কি রিক্সাওয়ালার সাথে করব? তুই একটা ডাহা মিথ্যাবাদী, জানিস? তুমি যা বলবে তাই। এখন চলো, একটু বাইরে হাঁটতে যাব। আবার বাইরে? সারাদিন কি শুধু প্রেমই করবি, নাকি কিছু কাজও করবি? আমার কাজ হচ্ছে তোমাকে ভালোবাসা, সারা জীবন তোমার পাশে থাকা। ঠিক আছে চল, কিন্তু শর্ত হলো, যদি তুই আমার হাত ধরে হাঁটিস। পাগল, তোমার হাত না ধরে থাকা যায় নাকি? এই জন্যই বলি, তুই একটা আসলেই পিচ্ছি। এরপর দুজনে হাঁটতে চলে গেল। রাজ আস্তে করে রুহির হাত ধরলো, আর রুহি মুচকি হেসে রাজের কাঁধে মাথা রাখলো। রাতের ঠান্ডা হাওয়া তাদের ঘিরে ধরলো, যেন প্রকৃতি নিজেই তাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকলো। রুহি সকালে বিরিয়ানি রান্না করলো, কিন্তু লবণ মরিচ ও মশলা বেশি দিয়েছে। বলো তো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। সত্যি? আমি তো ভয়ই পাচ্ছিলাম যদি খারাপ হয়। রাজ আরেক লোকমা মুখে দিল, তারপর মাথা নেড়ে বলল, না, অসাধারণ হয়েছে, একদম অন্যরকম স্বাদ। তাহলে এখন থেকে তোমার সব রান্না আমিই করব। হুম, না ঠিক আছে, মাঝে মাঝে আমিও রান্না করব। কেন, আমার রান্না পছন্দ হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কিন্তু তুই যখন খুশিতে ছিলি তখন বলতে পারিনি? এই খাবার খেয়ে আমার পেটের অবস্থা খারাপ হয়ে গেছে। মানে? লবণ মরিচ একটু বেশি হয়ে গেছে রানী সাহেবা, কিন্তু আমি তো আর তোমার মন রাখতে খারাপ বলতে পারি না, তাই চুপচাপ খেয়ে নিলাম। তাহলে মিথ্যা বললে? তুই খুশি থাকলেই তো হলো। আজ থেকে তুমি আমার জন্য আর রান্না খাবে না, তাই তো? একদম না। তোর হাতে রান্না যতই খারাপ হোক আমি খাবো, কারণ এটা আমার বইয়ের ভালোবাসা দিয়ে বানানো। রুহি লজ্জায় লাল হয়ে গেল, আর রাজ খিলখিল করে হেসে উঠল। এবার কি একটু দই এনে দিব? মনে হচ্ছে না হলে আমি টিকতে পারবো না রে। রুহি দ্রুত ফ্রিজ থেকে দই এনে রাজের সামনে রাখলো। রাজ মুখে হাসি নিয়ে বলল, শুধু দই দিলে হবে? একটু আদর করে খাওয়াবি না? এত আদর চাই কেন? আমার তো মনে হচ্ছে আমি এখনই অজ্ঞান হয়ে যাব। এই খাবারে ঝাল মশলা সহ্য করতে পারছি না। সত্যি এত খারাপ হয়েছে? হুম। তুই যদি নিজের হাতে দই খাইয়ে না দিস, তাহলে আমি ঠিক মতো সুস্থ হব না। রুহি একটু ইতস্ত বোধ করলো,
তারপর হাসি লুকিয়ে একটা চামচে দই তুলে রাজের মুখের সামনে ধরলো। রাজ চোখ বন্ধ করে মুখ খুলে খেলো। তারপর আরাম করে বলল, আহ, এখন বাঁচলাম। নাটক তুমিও খুব ভালো পারো জানো, আর তুই খুব ভালো বুঝিস। আর কোনোদিনও রান্না করব না। তা তো হবে না, কারণ আমি প্রতিদিন তোর হাতের রান্না খাবো। তুই যেমনই করিস আমি সব খাবো। ঠিক আছে, কিন্তু আজ থেকে আমি রান্না করতে শিখবো। তাহলে আমিও শেখাবো। তুমি জানো রান্না? অবশ্যই। আমি তো নিজেই নিজের যত্ন নেই, আর এখন থেকে তোরও নেব। তুই লজ্জা পেলে তোকে খুব কিউট লাগে, জানিস সেটা? ভালোভাবে থাকিস। আমি আসছি রাতে। রুহি কিছু বলতে গেলেও কিন্তু রাজ আর এক মুহূর্তও দাঁড়ালো না। দ্রুত দরজা খুলে বেরিয়ে গেল। বাইকের চাবি হাতে নিয়ে গেটের দিকে এগিয়ে গেল। রুহি দরজার কাছে দাঁড়িয়ে রাজকে যেতে দেখলো। মনে অজানা একটা কষ্ট জমে উঠল। রাজ ওকে ভালোবাসলেও প্রকাশ করে না, অথচ আজ এই হঠাৎ কপালে চুমু। রুহি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কপাল ছুঁয়ে দেখলো। মনে মনে হাসলো, আবার লজ্জায় লাল হয়ে গেল। রাজ বাইকে উঠে গিয়ার দিল। মাথার হেলমেট ঠিক করতে করতেই মনে হলো, এই পিচ্চিটা আমার জীবনটাকে পুরো এলোমেলো করে দিয়েছে। এখন তো ওর ছাড়া এক মুহূর্ত ভালো লাগে না। ঢাকা মেডিকেলে পৌঁছে ক্লাস করে ঢুকতেই রোমানার সামনে দাঁড়ালো, চোখে মুখে অভিমান। রাজ, তুই ইদানিং খুব বদলে গেছিস। মানে? মানে তুই এখন আমাকে এড়িয়ে চলছিস, ফোন ধরিস না, সময় দিস না। রোমানা, আমার লাইফ এখন অনেক বদলে গেছে। আমি আর আগের রাজ নেই। আমার একটা সংসার আছে, একটা দায়িত্ব আছে। তুই কি এখন আমাকে আর বন্ধুও মনে করিস না? বন্ধুত্ব থাকবে, কিন্তু সীমার মধ্যে। এখন আমাকে যেতে দে, ক্লাস শুরু হয়ে গেছে। রোমানা আর কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। রাজ চলে গেল, কিন্তু তার মনে বারবার রুহির মুখটা ভেসে উঠল। পিচ্চিটা ঠিকই আমার জীবনটাকে বদলে দিয়েছে। রাজ মনে মনে হাসলো আর হাঁটতে লাগলো ক্লাসের দিকে। রাজ ক্লান্ত শরীরে কলিং বেল চাপলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে রুহি যেন ঝাঁপিয়ে পড়লো ওর ওপর, শক্ত করে জড়িয়ে ধরলো। কোথায় ছিলে এতক্ষণ? রুহির কণ্ঠে অভিমান ঝরে পড়ল। ক্লাস শেষ করে আসতে দেরি হলো। এত অভিমান কেন? আমি না তোমাকে খুব মিস করছিলাম। রাজ এবার আর নিজেকে আটকালো না। আলতো করে রুহির চিবুক ধরে ওপরের দিকে তুলল। গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি? রুহি লজ্জায় মুখ লুকিয়ে ফেলল রাজের বুকের কাছে। রাজ হেসে ওর চুলে হাত বুলিয়ে দিল। ঠিক আছে, এখন আমাকে একটু ফ্রেশ হতে দে, তারপর বসে গল্প করব। না, আগে বসো। তুমি না খেয়ে গিয়েছিলে, আমি তোমার জন্য স্পেশাল কিছু বানিয়েছি। রাজ কৌতূহলী হলো, আবার কি বানালি? সকালে তো বিরিয়ানি খাওয়ালি, এবার কি? রুহি দৌড়ে রান্নাঘর থেকে একটা ট্রে এনে সামনে রাখলো। দুধ সেমাই। রাজ হাসলো, বাহ, দেখি তো কেমন হয়েছে। এক চামচ মুখে দিয়েই রাজ বুঝে গেল রুহি এবারও বেশি চিনি দিয়ে ফেলেছে। কিন্তু সে কিছুই বলল না, বরং মুখ গম্ভীর করে বলল, একদম পারফেক্ট। আমার বউ তো দিন দিন ভালো রাঁধুনি হয়ে যাচ্ছে। রুহি খুশিতে লাফিয়ে উঠল, সত্যি? রাজ একটু মুচকি হাসলো, হুম, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আগে একটা চুমু দে, তারপর বলবো। রুহি হকচকিয়ে গেল। রাজ ভাই, এই তো, এখন ঠিকঠাক লজ্জা পাচ্ছিস। ঠিক আছে, আজ মাফ করে দিলাম। রুহি লজ্জায় ছুটে রান্নাঘরে চলে গেল। আর রাজ হেসে উঠে বলল, এই মেয়েটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। রাজ ফ্রেশ হয়ে গোসল সেরে বের হলো। ভেজা চুল থেকে এখনো পানি ঝরছে। ফর্সা গলায় পানির ফোঁটা চিকচিক করছে। সাদা শার্টের হাতাটা গুটিয়ে নিতে নিতে রুমে ঢুকতেই দেখলো রুহি হা করে তাকিয়ে আছে ওর দিকে। এইভাবে নজর দিচ্ছিস কেন? আমি নজর দেইনি। ও তাই? তাহলে চোখ এত বড় বড় করে রাখলি কেন? তোমাকে গোসলের পর এত সুন্দর লাগে কেন? তুমি কাল থেকে দিনে 5 বার গোসল করবে। যা, কি বলিস? আমি যদি সারাদিন শুধু গোসলই করে কাটাই তাহলে তো জ্বর আসবে। তবে তুই চাইলে রোজ গোসল করব। রুহি চোখ টিপে বলল, হুম হুম, তাহলে তো আমার চোখে সারাদিন শান্তি হবে। এই পিচ্ছি মেয়ে, আমাকে এত ভালোবাসিস? রুহি চোখ নিচু করে মাথা নাড়ালো। আমিও তোর জন্য পাগল হয়ে যাচ্ছি রুহি। রুহি মিষ্টি হেসে ওর গায়ে মাথা রাখলো আর ভাবলো, এই মেয়েটা এখন ওর জীবনের সবচেয়ে বড় আশ্রয়। রাজ বলল, চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দে। রুহি লজ্জা পেল, বলল, না, পারবো না।
পারবি না মানে? তুই তো আমার বউ। তাহলে তো তোমার চুল মুছিয়ে দিতেই হবে। তাহলে কি পাশের বাসার ভাবিকে ডাকবো? রাজ ভাই, তাহলে তাড়াতাড়ি মুছিয়ে দে। রুহি ধীরে ধীরে তোয়ালেটা হাতে নিল। রাজের সামনে দাঁড়িয়ে ওর ভেজা চুলগুলো আলতোভাবে মুছতে লাগলো। উফ, এই তো আসল বউ, যেমন হওয়া উচিত। রুহি লজ্জায় কিছুই বলল না, শুধু নিজের হাতের কাজ চালিয়ে যেতে লাগলো। কিন্তু রাজ ঠিকই টের পেল তার ছোট্ট রুহি ধীরে ধীরে ওর কাছে পুরোপুরি বাধা পড়ে যাচ্ছে। রাজ রুহিকে কোলে বসিয়ে বেশ হালকা হাসি দিল। কেমন লাগছে বউ হয়ে এইভাবে বরের কোলে বসে থাকার অনুভূতি কেমন? রাজ ভাই, তুমি আবার কি করছো? তোমার সাথে মজা করতেই হয়, যতই হোক তুই আমার প্রাণ। রুহি আড়াল হাত চেষ্টা করলো, তথাপি বলল, কি, এখন কি তুমি আমাকে বউ হিসেবে মানতে শুরু করছো? রাজ কিছুই বলল না, শুধু চোখ নামিয়ে হাসলো। রাজের মিষ্টি মাখানো কথা এবং তার ভালোবাসার উপস্থিতি রুহিকে অন্য এক জগতে নিয়ে গেল। রাজ আর কিছু না বলে তার কপালে চুমু দিল। তুমি জানো আমি কতটা তোমাকে ভালোবাসি? আমি জানি, আর আমিও তোমাকে খুব বেশি ভালোবাসি। তুমি কখনো কল্পনাও করতে পারবে না আমি তোমার জন্য ঠিক কতটা পাগল। রুহি একটু বেশি লজ্জা পেল, কিন্তু রাজের কাছ থেকে এমন কথাগুলি শুনে মনে মনে তার জীবনের সবচেয়ে বেশি সুখী মুহূর্ত অনুভব করলো। তুই জানিস, আমি তো শুধু তোর জন্য সবকিছু ছাড়তে পারি। রুহি আর কিছুই বলল না, শুধু তার দিকে তাকিয়ে রইল। রাজ আরো কাছে গিয়ে মৃদু স্বরে বলল, তুই কি জানিস, তোর জন্য আমি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি পেয়ে গেছি। তুই আমার জীবনের সবকিছু। তুই সত্যি আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ, তুই যে আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা, এটা আমি প্রতিদিনই অনুভব করি। তুমি বললে আমি তো চিরকাল তোমার হয়েই থাকবো। আমরা দুজনেই একে অপরের জন্য তৈরি। এই প্রতিজ্ঞা আমি তোমাকে আজ আর কখনো ভুলতে দেব না। রুহি বলল, রাজ ভাই, আমি মা হতে চাই, আয়রা আপুর মতো। রাজ বলল, তোর বয়স কত রে? রুহি বলল, 17। তোর বয়স এখনো অনেক কম। তুই এখন মা হওয়ার কথা ভাবছিস? তোর সামনে অনেক সময় পড়ে আছে, পড়াশোনা শেষ কর, জীবনটা উপভোগ কর। এখন তোকে এইসব নিয়ে ভাবতে হবে না। আগে তোকে অনেক কিছু শিখতে হবে, বুঝতে হবে। পরে তুই মা হওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারবি। তোর বয়স এখনো অনেক কম। রুহি কিছুই বলল না, শুধু মাথা নিচু করে চুপচাপ রইল। রাজ এক মুহূর্ত চুপ থেকে বলে উঠল, আমি শুধু তোর ভালোর কথা ভাবছি রুহি। তুই কিছু বছর পর ভবিষ্যতে যখন মা হবি, তখন তোর জীবনের সব কিছুর প্রস্তুত থাকবে। তোর ভালোর জন্য বলছি। আমি জানি রাজ ভাই, কিন্তু আমি তো শুধু মা হতে চাই, কারণ আমি আয়রা আপুকে দেখে শিখেছি, তার মতো মা হতে চাই। তুমি ভাবছো, যা, তার জন্য অনেক সময় আছে। এখন তুমি সঠিক পথে চলো, একদিন তোর জন্য সবকিছুই ভালো হবে। 3 বছর পর বিকেলের সোনালি আলো ধীরে ধীরে জানালা দিয়ে ভেতরে প্রবাহিত হচ্ছিল। রুমের মধ্য থেকে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ছিল, যেন সময় নিজে থেকে থেমে গিয়েছিল। বাইরের বৃক্ষগুলোর পাতায় হালকা ঝিরঝির বাতাসের মৃদু সুর, আর আকাশে মেঘের খেলা, এমন এক মুহূর্ত যখন কিছুই নড়চড় করে না, যেন প্রকৃতি নিজেও বিশ্রামে আছে। কিন্তু এই শান্তির মাঝে এক অদ্ভুত ঝাঞ্ঝা ভেঙে দিল বাড়ির ভেতরের বাতাস। আয়রা, যার পা কখনো থামত না, যেন পৃথিবীটাকে তার মতো করেই বুঝতে চায়, আজও নিজের পরিচিত পথ ধরে চলছিল। তার গতি তাড়াহুড়া ও উত্তেজনায় ভরা ছিল। হঠাৎ সে রুমের দরজা খুলে ঢুকে ডাক দিল, মাহির। এই মাহির। তবে মাহির ছিল অন্য এক পৃথিবীতে। তার মন ছিল ল্যাপটপের স্ক্রিনে, যেখানে কাজের চাপ আর দুশ্চিন্তা একে একে জমে উঠছিল। কিন্তু আয়রার ডাক শুনে সে মাথা তুলে তাকিয়ে বলল, কি হয়েছে আয়রা? বলো তো, তুমি কি আয়াজের চকলেট চুরি করে খেয়েছ? মাহির এবার সত্যিই অবাক হল। সে তো চকলেট ছুঁয়েও দেখেনি। কিন্তু আয়রার দৃষ্টিতে ছিল স্পষ্ট সন্দেহ। মাহির ধীর কণ্ঠে বলল, বাবা, আমি সত্যি তোমার চকলেট খাইনি। তুমি ভালো করে দেখো তো, হয়তো কোথাও পড়ে গেছে। না বাব্বা, আমি ভালো করে দেখেছি। চকলেট ছিল আমার টেবিলে, কিন্তু এখন নেই। আর মাম্মা বলে তুমিই চুরি করেছ। মাহির এবার চোখ ছোট করে আয়রার দিকে তাকালো, তুমি ছেলের মাথায় এসব কি ঢুকিয়ে দিচ্ছ? হ্যাঁ,
তুমি তো সবসময় আমার খাবার চুরি করে খাও, তাই ভাবলাম ছেলের চকলেটও খেয়ে ফেলেছ। আয়রা, শোনো, আমি শুধু তোমার খাবার খাই, ছেলেরটা না। তাহলে আমার চকলেট গেল কোথায়? এমন সময় ছোট্ট আয়াত লুকিয়ে লুকিয়ে এক কোণ থেকে উকি দিল, তার হাতে আধখাওয়া চকলেটের প্যাকেট। মাহির, আয়রা, আয়াজ তিনজনই একসাথে চমকে তাকাল। এই যে আসল চোর ধরা পড়েছে। আয়াত, তুই আমার চকলেট খাচ্ছিস কেন? ছোট্ট আয়াত তখন মুখ গোমরা করে বলল, আমি কিতু কলি নাই। ভাইয়া, আমি ভাবছিলাম এটা তোমার জন্য অনেক বড়, তাই আমি একটু ছোট করে দিলাম। আয়াজ রেগে বলল, আমার চকলেট খাচ্ছে আর উনি নাকি কিছু করেনি। মাহির বলল, ও ভাইয়া, তুমি লাদু লাদু কর কেন? আয়াজ ভ্রুকুচকে বলল, রাগ করব না তো কি হাসব? আমার ছোট্ট চোর, তুমি তো বড় হয়ে মাম্মার মতো বুদ্ধিমতী হবে আর বাব্বার মতো চকলেট লুকিয়ে লুকিয়ে খাবে। আয়াত মন খারাপ করে বলল, ভাইয়া ও ভাইয়া, আমি আর কখনো চুরি করে চকলেট খাব না। সরি আমি। ঠিক আছে আয়াত, আমি তোমাকে মাফ করে দিলাম। পরিবারের এই ছোট ছোট মুহূর্তগুলোই ছিল সবচেয়ে মূল্যবান। বিকেলে আয়াত আর আয়াজ খেলতে খেলতে হঠাৎ করেই ঝগড়া শুরু করে দিল। প্রথমে ছোটখাটো কথার কাটাকাটি, তারপর সেটা রীতিমতো ধাক্কাধাক্কিতে গড়াল। ভাইয়া, তুমি সব সময় আমাকে হারিয়ে দাও। এটা অন্যায়। তুমি তো সব সময় খেলতে গিয়ে আমার খেলনা নিয়ে পালিয়ে যাও। আমি তোমার সাথে খেলব না। তাহলে আমি আম্মুকে বলে দেব যে তুমি আমার ডলের মাথা খুলে ফেলেছ। না না, আম্মুকে বলবা না। তুমি কি চাও আম্মু আমাকে শাস্তি দিক? কিন্তু আয়াত তখনই দৌড়ে আয়রার কাছে চলে গেল। আম্মু, ভাইয়া আমার ডল ভেঙে ফেলেছে। আয়াত কান্না জুড়ে দিল। উফ, কি সাংঘাতিক ঝগড়া, এবার তো বাসায় কোর্ট বসাতে হবে। তুমি মুখে বলো না, তোমার ছেলে ছোটবেলা থেকে আমারই মতো দুষ্টু। তা তো বুঝলাম, কিন্তু মেয়েটাও কম যায় না। পুরোপুরি আমার মতো বুদ্ধিমান। শোনো, ভাইবোনেরা কখনো মারামারি করে না। যদি কিছু হয়, তাহলে দুজন মিলে সমাধান করবে, ঠিক আছে? সরি আয়াত, আমি তোমার ডল ঠিক করে দেব। তাহলে আমি তোমার খেলনাগুলো ফেরত দেব। এটাই হোক তোমাদের ভাইবোনের চুক্তি। আর আয়াত আয়াজ আবার একসাথে খেলতে শুরু করল, যেন কিছুই হয়নি। ও মাম্মা, আমি চকলেট কেক খাব। না না, আমি আইসক্রিম খাব। একজন কেক, একজন আইসক্রিম, তাহলে করব কি? তুমি দুটোরই ব্যবস্থা করো, না হলে বাড়িতে আবার যুদ্ধ লেগে যাবে। ওহো, বাব্বা একদম ঠিক বলেছে। হ্যাঁ আম্মু, তুমি তো আমাদের দুইজনেরই আম্মু। তাহলে আমাদের দুইজনের পছন্দের কিছু না কিছু করতে হবে। তা ঠিক, কিন্তু এত কিছু তো আর বানানো যাবে না। একটা করতে পারি, বলো কোনটা? আয়াত আর আয়াজ এবার আবার ঝগড়া শুরু করে দিল। না, কেক হবে। না না, আইসক্রিম হবে। আচ্ছা, যদি চকলেট কেকের সাথে আইসক্রিম দিয়ে বানানো হয়, তাহলে কেমন হবে? ও হ্যাঁ, এটা দারুণ হবে। বাহ, আমার বাচ্চার বোবা তো বেশ বুদ্ধিমান হয়েছে। তোমার মতো বুদ্ধিমতী বউ থাকতে আমার বুদ্ধি তো এমন হবেই। সবাই একসাথে হেসে উঠল, আর আয়রা কিচেনের দিকে চলে গেল মজাদার চকলেট কেকের সাথে আইসক্রিম বানানোর জন্য। আয়রা টেবিলে চকলেট কেক আর আইসক্রিম এনে দিল। আয়াত খুশি হয়ে এক চামচে আইসক্রিম মুখে দিল আর আয়াত চকলেট কেক খেতে শুরু করল। কিছুক্ষণ পর আয়াতের আইসক্রিম শেষ হয়ে গেল। সে আয়াজের কেকের দিকে লোভাতুর চোখে তাকিয়ে বলল, ভাইয়া, তোমার কেকটা একটু খেতে দাও না। না, এটা আমার কেক, তুমি তো তোমার আইসক্রিম খেয়ে নিয়েছ। কিন্তু আমি আরেকটু খেতে চাই। না মানে না, এটা আমার। এবার আয়াত উঠে গিয়ে আয়াজের হাত ধরে টান দিল, দাও না। আমি খাব। একদম না। ব্যাস, শুরু হয়ে গেল এক বিশাল ঝগড়া। একে অপরের হাত থেকে প্লেট টানাটানি করতে লাগল, আর কেকের টুকরো একপাশে পড়ে গেল। উফ, আবার শুরু হয়ে গেল। তোমাদের দুইজনকে একসাথে খেতে দেওয়া মানেই যেন বাসায় বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেওয়া। আম্মু, ভাইয়া খুব কিপটে, আমার সাথে শেয়ারই করতে চায় না। আর আয়াত খুব লোভী। নিজেরটা খেয়ে আমারটার দিকে তাকিয়ে থাকে। দেখো, সমাধান একটা আছে। আমি কেক আর আইসক্রিম একসাথে তোমাদের খাইয়ে দিব। সুইটহার্ট, আইসক্রিম নিয়েই আসো তো। আর হ্যাঁ, বাব্বা, দারুণ আইডিয়া। ইস, কি বুদ্ধি তোমার। তাহলে শুরু হোক কেক আইসক্রিম টেস্ট। সবাই হেসে ফেলল,
আর মাহির দুই বাচ্চাকে একসাথে খাইয়ে দিল, যেন আর ঝগড়া না হয়। মাহির অফিসের জন্য প্রস্তুত হল। শেষবারের মতো আয়নার সামনে দাঁড়িয়ে গলায় টাই ঠিক করল, তারপর হাসি মুখে ঘুরে আয়াত আর আয়াজের দিকে তাকাল। আয়াত আর আয়াজ তখন দৌড়ে এসে মাহিরের পা জড়িয়ে ধরল। বাব্বা, তুমি আবার অফিসে যাচ্ছ? আয়াত মুখ ফুলিয়ে বলল, হ্যাঁ মামুনি, কিন্তু সন্ধ্যায় তোমাদের জন্য কিছু মজার কিছু নিয়ে আসব। মাহির হেসে বলল, তাহলে কোলে নাও। মাহির হাসতে হাসতে এক হাতে আয়াত আর অন্য হাতে আয়াজকে তুলে নিল। এই যে আমার দুই দুষ্টু বাব্বা, তুমি অফিসে গিয়ে আমাদের কথা মনে করবে? তোমাদের কথা না ভেবে কি থাকা যায়? আয়রা একপাশে দাঁড়িয়ে হাসছিল। সে বলল, এত দুষ্টুমি করলে অফিসে দেরি হয়ে যাবে, জলদি নামাও দুটিকে। আরে, আমি তো চাচ্ছিলাম আজ অফিসে না যাই, শুধু আমার দুই বাবুকে নিয়ে খেলি। আয়াত আর আয়াজ খুশিতে হাততালি দিল। সত্যি? আয়াজ উচ্ছ্বাসে জিজ্ঞেস করল। সত্যি বললেও তোমার আম্মু আমাকে অফিসে যেতে বলবে? অবশ্যই, কাজও করতে হবে, আবার আমাদের সাথেও সময় কাটাতে হবে। সবাই হাসতে লাগল। মাহির বাচ্চাদের কপালে চুমু খেয়ে নিচে নামিয়ে দিল, তারপর আয়রার দিকে তাকিয়ে বলল, আমার জন্য দুআ করো, যেন আজকের দিনটা ভালো যায়। আয়রা মৃদু হেসে বলল, ইনশাআল্লাহ, সাবধানে যেও। মাহির দরজার দিকে যেতে যেতে হঠাৎ থেমে গেল। তারপর ফিরে এসে আয়রার সামনে দাঁড়িয়ে বলল, এভাবে যাওয়ার মানেই হয় না। বউকে কিছু একটা দেয়া দরকার। মানে? মাহির মুচকি হেসে আয়রার কপালে নরম একটা চুমু দিল, তারপর ধীরে ধীরে তার কোমর জড়িয়ে ধরল। মাহির, এটা কি করছো? আয়রা লজ্জায় ফিসফিস করে বলল, আশেপাশে কেউ দেখছে কি না দেখে নিতে চাইল। বউকে একটু আদর করে অফিসে গেলে কাজও ভালো হয়। এসব যদি আর বলো কাজের সময় আমার কিন্তু রাগ উঠে যাবে। বলে দিলাম। রাগ উঠলে কি করবে? আমাকে আর বেশি ভালোবাসবে? অন্য কিছু করব, দেখবে। আয়াত আর আয়াজ তখন দরজার পাশে দাঁড়িয়েছিল। তারা দুজনই বাবার এই রোমান্টিকতা দেখে খিলখিল করে হাসতে লাগল। ওহ, বাব্বা আম্মুর সাথে দুষ্টুমি করছে। আম্মু তো রেগে গেছে। বাব্বা, এবার তোমার খবর আছে। দেখো দুষ্টুরা, এটা কিন্তু আমাদের বড়দের ব্যাপার। আম্মুর সাথে এরকম করলে আমরাও আম্মুর পক্ষে থাকব। এই তো হলো, এখন তোমার বিরুদ্ধে পুরো টিম দাঁড়িয়ে গেছে। বউ আর বাচ্চা একসাথে আমার বিরুদ্ধে। হায়রে আমার কপাল। সবাই হাসতে লাগল, আর মাহির দরজা দিয়ে বের হওয়ার সময় পেছনে ফিরে একবার বলল, আয়রা, রাগ কমিয়ে রেখো, ফিরে এসে আবার আদর করব। চুপ করো। আয়াত আর আয়াজ তখন আবার খিলখিল করে হাসতে লাগল। মাহির একবার সবাইকে দেখে দরজা খুলে বের হয়ে গেল, আর আয়াত আর আয়াজ বারান্দা থেকে বাবাকে দিকে হাত নাড়তে লাগল। আয়াত আর আয়াজ সোফায় বসে একসাথে খেলছিল। কিছুক্ষণ পর ওরা দুষ্টুমি শুরু করল, সোফার সব কুশন, কম্বল আর খেলনা ছড়িয়ে ছিটিয়ে দিল। একে অপরকে ধাক্কা দিতে দিতে পুরো সোফাকে এলোমেলো করে ফেলল। এই তুই কেন আমার কুশন নিয়ে নিলি? আয়াত চেঁচিয়ে বলল। এটা আমার, আমি আগে নিয়েছি। আয়াজও চিৎকার করল। না, এটা আমার, সবকিছুতেই তুমি আগে আগে করো। আমি বড়, তাই আমিই আগে নেব। আয়াজ গর্বের সঙ্গে বলল। তুমি মাত্র 3 মিনিট বড়, এতে কি হয়? আয়াত হাত গুটিয়ে রাগ দেখাল। এবার দুজনের ঝগড়া চরমে উঠল, আর তারা একে অপরকে ধাক্কা দিয়ে দিতে লাগল। এই শব্দ শুনে আয়রা রান্নাঘর থেকে দৌড়ে এল। চারদিকে বিশৃঙ্খলা দেখে তার চোখ কপালে উঠে গেল। আল্লাহ, এটা কি করেছ তোমরা? দুই ভাই বোন তখনও ঝগড়ায় ব্যস্ত। ও আল্লাহ, এখন এসব কে গুছাবে? তোমরা দুষ্টমি করবে আর সার্ভেন্টরা গুছাবে, এটা হবে না। আয়রা কঠিন গলায় বলল। আয়াত আর আয়াজ চুপ করে গেল। দুজনেই ফিসফিস করে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করল। আয়াত প্রথমে বলে দিল, আম্মু, আয়াত শুরু করেছে। মিথ্যা। আয়াতই আগে শুরু করেছে। এই দুষ্টুগুলো, এখনই সব গুছিয়ে রাখো, না হলে বাবাকে বলবো। এই কথা শুনে আয়াত আর আয়াত চোখ বড় বড় করে বলল, না না, আম্মু। বাবাকে কিছু বলো না। এখনই ঠিক করে দিচ্ছি। এই তো আমার ভালো বাচ্চারা। দুজনই দ্রুত কুশন গুছিয়ে নিতে লাগল, আর আয়রা হাত গুটিয়ে দাঁড়িয়ে দেখল, তার দুই দুষ্টু বাচ্চা কতটা বুদ্ধিমান।
আয়রা রান্না শেষ করে টেবিলে খাবার সাজিয়ে রাখল। মজার মজার খাবারের গন্ধে পুরো ঘর ভরে গেল। কিন্তু আয়াত আর আয়াজ চুপচাপ বসে রইল, একবারও খাবারের দিকে তাকালো না। কিরে, তোমরা খাচ্ছ না কেন? আয়রা অবাক হয়ে জিজ্ঞেস করল। বাবা, না, আসলে আমরা খাবো না। বাবা ছাড়া আমাদের খাবার ভালো লাগবে না, আয়াজও গলা মিলিয়ে বলল। আয়রা একটু চিন্তিত হয়ে মাহিরকে ফোন করল। কয়েকবার রিং হওয়ার পর মাহির ফোন ধরল। কোথায় তুমি? আয়রা অভিযোগের সুরে বলল। কি হলো? আমার সুন্দরী বউ এত রাগ করছে কেন? তোমার দুষ্টু দুই ছানা না খেয়ে বসে আছে, বলছে তুমি ছাড়া খাবে না। মাহির হেসে ফেলল। ওহ, তাহলে তো আমায় আসতেই হবে, 5 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। আয়রা ফোন রেখে আয়াত আর আয়াজের দিকে তাকিয়ে বলল, বাবা আসছে, এবার খুশি? দুজনেই একসঙ্গে হাততালি দিয়ে চিৎকার করল, ইয়ে, বাবা আসছে। আয়রা সন্তুষ্ট হয়ে হাসল, ওর ছোট্ট পরিবারটা যেন ভালোবাসায় পূর্ণ। মাহির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপল। আয়াত আর আয়াজ তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করল। পারল না, আয়রা খুলে দিল। বাবা, বাবা, তুমি এসেছ! আয়াত ও আয়াজ একসঙ্গে আনন্দিত হয়ে চিৎকার করল। আয়রা একটু হাসি দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে দেখছিল। মাহির হাসিমুখে ঘরে প্রবেশ করল, আর তার হাতে ছিল আয়াত আর আয়াজের জন্য মিষ্টি চকলেট। তোমাদের জন্য এনেছি। মাহির হাতে থাকা চকলেটগুলো দিয়ে আয়াত আর আয়াজকে দিল। ধন্যবাদ বাবা। আমার জন্য তো কিছু নেই। কে বলল তোমার জন্য কিছুই নেই? তোমার জন্য তো সবচেয়ে বড় উপহার হলাম আমি। তোমার কথা শুনে তুমি খুব সাধু। মাহির তার হাত ধরে বলে, বউ। মাহির হাসি দিয়ে তার স্ত্রীকে কাছে টেনে নিল। দুজনই একে অপরকে দেখে এতটা শান্তি ও ভালোবাসায় ভরে গেল, যেন পুরো পৃথিবী এখন তাদের জন্য। আয়াত চকলেট খাওয়া শেষ করে মুচকি হাসতে হাসতে আয়াজের কাছে গেল। এটা তো অনেক বড়, আমাকে দাও। আয়াত তার ছোট ভাইয়ের চকলেটের দিকে ইশারা করে বলল। এটা আমার, এটা তোমাকে কেন দিব? তুমি তো অনেক খেয়েছ, এখন আমি চাই। এদিকে আয়রা ও মাহির হাসছিল তাদের ছোট্ট ঝগড়া দেখে। আয়াত, আয়াজ, এত ঝগড়া কেন? তোমরা দুজনই তো চকলেট পেয়েছ। আয়াজ, বাবা বোনকে দেও চকলেটটা, বোন তো ছোট তাই না? আর আমার বাব্বাটা অনেক বড়। আয়রা নরম সুরে বলল। তোমার জন্যই রাখেছিলাম, এই নাও। আয়াত মুচকি হাসল এবং চকলেট নিয়ে খেতে শুরু করল। এটাই তো ভালোবাসার পরিবার। সবাই একসাথে খাবার নিয়ে বসে পড়ল, হাসি আর ভালোবাসায় সারা ঘর ভরে গেল। আয়াত মাহিরের কোলে বসল। মাহির মুচকি হাসল, আর আয়াত তার বাবার কোলে বসে শান্তিতে ছিল। কিন্তু আয়াত সেটা দেখে রেগে গিয়ে বলল, বাবা আমাকে কোলে নিবে না? ওকে নামাও। না না, আমি নামব না, আমি এখানে আগে আসছি। নাম বলছি, আমি উঠব এখন কোলে। এভাবে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আয়রা দেখে হাসল, তারপর আড়ালে গিয়ে মৃদু হাসি দিয়ে বলল, এদের ঝগড়া সবসময়ই এমন, কিন্তু একসাথে তারা শান্তিও হয়ে থাকে। বাচ্চারা, দয়া করে ঝগড়া থামাও, আসো দুজনকেই কোলে নিব। আয়াত আর আয়াজ একে অপরকে দেখে কিছুটা শান্ত হল, তারপর হাতে হাতে ধরে একসাথে মাহিরের কোলে বসে পড়ল। আয়াজ ও আয়াত তাদের দুষ্টুমি শুরু করল। আয়াত হঠাৎ করে আয়াজের হালকা চুলে টান দিয়ে হাসতে হাসতে বলল, তুমি তো সবসময় দুষ্টুমি করো। তুই কেন আমার চুল টানলি? এরপর সে পাল্টা আয়াতের হাত ধরে টান দিল, তুমি তো আজ বড় দুষ্ট তাই। তাদের দুষ্টুমিতে পুরো ঘরটাই হেসে উঠল। মাহির আর আয়রা একটু অবাক হয়ে তাকালো, তবে তারা মৃদু হাসি দিয়ে তাদের শান্ত করার চেষ্টা করল। তোমরা দুজনও তো ঠিক একরকম দুষ্ট। আয়রা একে একে তাদের কাছে এসে বললেন, এত দুষ্টুমি বন্ধ করো, আর একটু শান্ত হয়ে বসো। আয়াজ আর আয়াত দুজনেই একটু থামল, কিন্তু পরক্ষণেই আবার একে অপরের সঙ্গে দুষ্টুমি করতে লাগল। সেই মুহূর্তে সবাই একসাথে হেসে উঠল, তাদের দুষ্টুমিতে এক ধরনের স্নেহ আর ভালোবাসা পূর্ণ হয়ে গেল। খেলনা ভাগ করার সময় ঝগড়া লেগে গেল। আয়াজ রেগে গর্জে উঠল, এই শোন, আমি বড়, আর তুই ছোট, তাই আমাকে সম্মান দে। সব খেলনা আমার। তুমি বড় হলেও আমার পছন্দের জিনিসগুলো আমি আগে নেব।
আয়া রেগে বলল, এই তুই 3 মিনিটের ছোট হয়ে অসম্মান করছিস, দে খেলনা। এটা তো বেশ মজার, ছোটরা সবসময় বড়দের থেকে এগিয়ে থাকতে চায়, কিন্তু বড়রা একে অপরকে সম্মান দিয়ে চলতে শিখে। তবে আয়াজ, তোমার তো একটু দায়িত্ব নিতে হবে, ছোট্ট বোনের জন্য ভালো উদাহরণ হয়ে থাকো। ঠিক আছে, এখন থেকে আমি সম্মান দেখাবো, কিন্তু আমাকে চকলেট দিতে হবে। মাহির হেসে বলল, ওকে বাবা। সবাই হাসতে হাসতে একে অপরকে আরও ভালোবাসতে শুরু করল, আর তাদের এই মিষ্টি ঝগড়া আর খেলাধুলায় পরিবার আরও একে অপরের কাছে আরও কাছাকাছি আসছিল। রাতের খাবার খাওয়া শেষে হলে মাহির আর আয়রা শুতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আয়াজ আর আয়াত তাদের ঘরে ছিল, কিন্তু তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আমি বাবার ডান বুকে শুতে চাই। না, আমি ওইখানে শোব। এইটা তো আমার জায়গা। দুজনের মধ্যে কান্নাকাটি ও ঝগড়া চলতে থাকল। মাহির একটু বিরক্ত হয়ে উঠে তাদের কাছে গেল। সে নরম হাতে আয়াজকে বলল, আয়াজ, একটু শান্ত হও। আয়াতকে আগে জায়গা দিবে শেয়ার জন্য। পরে তুমি নিজে শুবে, ওকে? আমি আগে শোব। মাহির এক হাতে আয়াতকে কোলে তুলে নিল, অন্য হাতে আয়াজকে আদর করে তার পাশে শুয়ে দিল। আয়রা স্নেহভরে তাদের দুজনকে দেখে হাসতে লাগল। এখন শান্ত হয়ে শুবে দুজন। আমরা সবাই একসাথে আছি, তাই কোনো ঝগড়া নাই। সবশেষে তারা সকলেই শান্ত হয়ে শুয়ে পড়ল। মাহিরের ডান বুকের পাশে আয়াজ আর আয়াত একসাথে শুয়ে থাকল, তাদের ছোট ছোট দুষ্টুমিগুলো মুছে গিয়েছিল। পরিবারের স্নেহ আর ভালোবাসার এই মুহূর্তগুলোই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। আমি পিলা খাব বলেই সে কি কান্না। মানে, পিলা কি? আরে, ও পিৎজা খাবে। তাহলে পিৎজা বল না, পিৎজা খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, পিৎজা পিৎজা। ঠিক আছে, আমি অর্ডার করি। কিন্তু একটু শুয়ে পড়ো, তারপর খাবে। অতঃপর মাহির হাসিমুখে পিৎজা অর্ডার করল। আয়াত পিৎজা খেতে শুরু করল, আর আয়াজ ঘুম থেকে উঠে হঠাৎ চিৎকার দিয়ে বলল, আমাকে আগে উঠাওনি কেন? ওকে একা একা পিৎজা খেতে দিলা কেন? এত রেগে উঠছ কেন? তুমি তো ঘুমাচ্ছিলে। ওই পিৎজা আমিও তো চাই। চিন্তা করো না, আমি তোমার জন্য অর্ডার করেছি। সব পিৎজা আমার। সব আমার। আয়াজ কিছুটা খোশমেজাজে বলে, তাহলে পরের পিৎজা আমার হবে। সবাই একে অপরের সাথে মজা করতে করতে তাদের পিৎজা খাওয়ার আনন্দে মেতে উঠল, হাসি আর খুশিতে ভরা মুহূর্ত কাটল। আয়াত হঠাৎ মাহিরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুমি কাকে ভালোবাসো সবচেয়ে বেশি? মাহির একটু চমকে গেল, তারপর মুচকি হেসে বলল, তোমাদের দুজনকে তো আমি একসাথে অনেক বেশি ভালোবাসি। আয়াত আর আয়াজ একে অপরকে দেখল, তারপর আয়াত বলে উঠল, তা বললে হবে না, আগে বলল কাকে বেশি ভালোবাসো। মাহির হেসে বললেন, তোমরা দুজনই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু তোমরা তো একটু বেশি দুষ্টুমি করো, তাই তোমাদের বেশি ভালোবাসি, কারণ দুষ্টুদের ভালোবাসা বিশেষ হয়। তাহলে আমি দুষ্টু? তাহলে আমি তো আরও বেশি দুষ্টু। আর সেদিন রাতটা তাদের জন্য ছিল আনন্দ আর ভালোবাসায় পূর্ণ। এবার সবাই ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, এখন সবাইকে একটু শান্ত হয়ে ঘুমাতে হবে। কাল আবার নতুন দিন শুরু হবে। আয়াত আর আয়াজ একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য চুপ থাকল, তারপর আয়াত বলল, বাবা, তুমি গল্প বলো। আমিও গল্প শুনব। মাহির গল্প বলতে লাগল। আয়াজ ও আয়াত ঘুমিয়ে পড়ল। ওরা ঘুমাতেই মাহির মৃদু হাসি দিয়ে আয়রাকে কোলে তুলে নিল। ধীরে ধীরে বারান্দার দিকে এগিয়ে চলল, আর আয়রা তার বুকের কাছে নরমভাবে শুয়েছিল। রাতের শান্তিপূর্ণ পরিবেশে কেবল চাঁদের আলো ও ঠান্ডা বাতাস তাদের চারপাশে ঘুরছিল। আয়রাকে বারান্দায় নিয়ে দাঁড় করাল। অভিমানী হৃদয়ের প্রতীক্ষা কি শেষ হয়েছে? আয়রা চোখ বন্ধ করে তার স্বামীর নিরাপদ বাহুতে শান্তি অনুভব করতে করতে বলল, না, সারা জীবন চলবে, মাহির। মাহির তার মধুর কথায় একটু হাসল, তারপর আয়রাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। মনে মনে অনুভব করছিল যে এই ভালোবাসা, এই সম্পর্ক চিরকাল অটুট থাকবে। এবং তারা একে অপরের মধ্যে হারিয়ে গেল, একে অপরের ভালোবাসার অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে এই শান্ত সময়টুকু আরও গভীরভাবে উপভোগ করতে লাগল। মাহির আয়রার কোমর শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, জানো, তোমাকে দেখলেই মনে হয় আল্লাহ আমাকে কত বড় নিয়ামত দিয়েছেন।
তোমার মতো জীবনসঙ্গী পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার। তুমি না খুব বেশি মিষ্টি কথা বলো। তোমার জন্য আমার হৃদয় সবসময় বেহেশতের মতো শান্ত, কিন্তু তোমার কাছ থেকে দূরে থাকলে সেটা যেন একটা অন্ধকার জগতে পরিণত হয়। আমার জান, তুমি আমার ভালোবাসার পূর্ণতা, আমার জীবনের জান্নাত। আয়রা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল, কিন্তু মাহির তার চিবুক ধরে মুখটা নিজের দিকে ফিরিয়ে বলল, তোমার এই লজ্জায় ভরা মুখটাও আমার জন্য ইবাদতের মতো সুন্দর। শুধু দোয়া করো যেন আল্লাহ আমাদের ভালোবাসা সারা জীবন এভাবেই অটুট রাখেন। আয়রা ধীরে ধীরে মাথা হেলিয়ে দিল মাহিরের বুকে, আর জনের মাঝে যেন এক স্বর্গীয় প্রশান্তি নেমে এলো। মাহির বলল, আর 2টা বাচ্চা নিলে কেমন হবে বলো তো? আয়রা সঙ্গে সঙ্গে লজ্জায় লাল হয়ে গেল। মাথা নিচু করে বলল, মাহির, তুমি না সবসময় এমন কথা বলো। আচ্ছা বলো তো, আমার কথা তোমার খারাপ লাগছে নাকি ভালো? আমি এসব শুনতে চাই না। মাহির ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল, কিন্তু আমি বলতে চাই। আমার তো ইচ্ছে করে আমাদের বড় ঘরটায় আরো ছোট্ট ছোট্ট বাবুদের ডাকে মুখর হোক। আয়াত আর আয়াজের সাথেই যদি আরো 2টা ফুটফুটে বাচ্চা আসে, কেমন হবে বলো তো? কিন্তু মাহির পেছনে থেকে ওর হাতটা ধরে বলল, পালিয়ে যাচ্ছ কেন হুম? তোমার লজ্জা কিন্তু আমাকে আরো বেশি ভালোবাসতে বাধ্য করে। তুমি খুব দুষ্টু হয়ে গেছো মাহির। আর তুমি হয়ে গেছো আমার জীবনের সবচেয়ে মিষ্টি স্বপ্ন। মাহির ঠোঁট কামড়ে বলল, তুমি কি মা হতে চাও না নাকি? এইসব কথা বলার সময় এখন না মাহির। তোমার লজ্জা পাওয়াটাই তো সবচেয়ে মজার। কিন্তু উত্তর দিলে ভালো হতো, সত্যিই তুমি আরেকবার মা হতে চাও না? আয়াত আর আয়াজ এখনও অনেক ছোট মাহির। ওদের ঠিকভাবে বড় করাটা আগে দরকার। হুম, তা ঠিক, কিন্তু কল্পনা করো তো, আমাদের ঘরে আরও একটা ফুটফুটে পরী বা একরত্তি রাজপুত্র আসবে, কত সুন্দর হবে। তুমি না খুব বেশি রোমান্টিক। কারণ আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, আর চাই আমাদের ভালোবাসা আরও গভীর হোক, আরও সুন্দর হোক। হে আল্লাহ, আমাদের ভালোবাসা হালাল রেখো, শান্তিতে রেখো। মাহির হঠাৎ করে আয়রাকে কোলে তুলে নিল, এই কি করছো? নামিয়ে দাও। যদি আয়াত আর আয়াত জেগে যায়? তারা তো আমার চেয়েও বেশি ঘুমকাতুরে। এখন শুধু তুমি আর আমি। আর তুমি তো জানো, আমি সুযোগ হাতছাড়া করি না। মাহির, রাখো আমাকে। যদি জেগে যায়? ওরা জেগে গেলে আমি বলবো, তোমার বাব্বা তোমার মাম্মাকে খুব ভালোবাসে, তাই কোলে নিয়েছে। তুমি না একদম পাগল, নামও আমাকে বলছি। তোমার জন্য পাগল হওয়াটাই আমার সবচেয়ে প্রিয় কাজ। আর এই পাগল সারা জীবন তোমার পাশেই থাকবে। আয়রা লজ্জায় ওর বুকের কাছে মুখ লুকিয়ে ফেলল, আর মাহির খিলখিল করে হেসে উঠল। মাহির আয়রাকে কোলে তুলে পাশের রুমে নিয়ে গেল। আয়রা অবাক হয়ে বলল, এই মাহির, কোথায় নিয়ে যাচ্ছ? নামিয়ে দাও। সারপ্রাইজ আছে তোমার জন্য, চোখ বন্ধ করো। আমি জানি, তুমি নিশ্চয়ই কিছু একটা করেছ। মাহির হাসতে হাসতে ওর চোখে হাত দিয়ে বলল, চুপচাপ থাকো, কিছু বলবে না। তারপর দরজা খুলে দিল। ঘরটা অসংখ্য ফেয়ারি লাইটস আর মোমবাতির আলোয় সাজানো ছিল। দেওয়ালে ফুল দিয়ে লেখা, আই লাভ ইউ মাই কুইন। বিছানার ওপর লাল গোলাপ ছড়ানো, আর পাশে একটা ছোট্ট কেক রাখা, যেখানে লেখা ছিল, তোমাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। হবে আবার আমার বাবুর আম্মু। মাহির, এত কিছু করেছ? তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর নেয়ামত। তাই না হয় তোমার জন্য একটু বিশেষ কিছু করলাম। আয়রার চোখে আনন্দের জল চিকচিক করছিল, আমার বোরটা যে এত রোমান্টিক হবে ভাবতেই পারিনি। তোমার জন্য তো সবই করা যায় জান। তুমি সবসময় এত রোমান্টিক কেন? কারণ আমার বউটা এত বেশি সুন্দর আর এত বেশি মিষ্টি, তাই সবসময় ভালোবাসতে ইচ্ছে করে আরও বেশি। আচ্ছা, একটা কথা বলো, সত্যি করে তুমি কি আরেকটা বেবি নিতে চাও? আবার এসব কথা বলা শুরু করেছ? আরে, আয়াত আর আয়াজ তো বড় হয়ে যাচ্ছে। ভাবছি, আরেকটা ছোট্ট বাবু হলে মন্দ হবে না। আয়রা লজ্জায় ওর বুকের ওপর একটা হালকা ঘুষি মেরে বলল, তুমি না একদম পাগল। এসব কথা এখন বলতে হয়? হুম, এখনই বলতে হয়। আমি চাই, আমাদের আরেকটা ছোট্ট পরী ও রাজকুমার আসুক। তোমার চোখ দুটো এত সুন্দর কেন জান? মানে, জানো আমি এই চোখ দুটো দেখে আমি প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়ি।
বেশরম লোক কোথাকার। বেশরম যদি না হতাম তাহলে কি তোমার মতো রানীকে ভালোবাসতে পারতাম? তারপর কেক কাটল। মাহির কেক কাটার পর একটা টুকরো আয়রার সামনে ধরল। এই নাও, আমার রানীর জন্য স্পেশাল কেক। আয়রা একটু হেসে মাহিরের হাত থেকে কেকের এক টুকরো খেল। মাহির ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর নরম কণ্ঠে বলল, একটা গজল শোনাবো আয়রাজান? তুমি গজল শোনাতে চাও? হুম, আজ শুধু তোমার জন্য শোনাব। সে ধীরে ধীরে গাইতে লাগল। তুমি যে আমার দোয়ার চাওয়া, তুমি যে আমার হৃদয়ের আশা, তোমায় দেখে চোখ জুড়ায়, তোমায় ছাড়া মন কাঁদে। মাহির গাইতে গাইতে একদৃষ্টিতে আয়রার দিকে তাকিয়ে থাকল। আয়রার চোখে পানি চলে এল। সে জানে মাহির শুধু কথায় নয়, মন থেকেও ভালোবাসে। গজল শেষ হতেই মাহির কাছে এসে ওর কপালে আলতো করে চুমু খেল। তোমার চোখের জল আমার একদম পছন্দ না, বুঝলে? মাহির আদরভরা কণ্ঠে বলল, তুমি যে এত রোমান্টিক হবে ভাবিনি। তুমি আমার জীবন, তোমাকে ভালোবাসতে তো হবেই। আয়রা হেসে বলল, খুব রোমান্টিক তুমি। তবে এখনো তো আসল রোমান্টিকতা দেখাইনি, দেখবে তুমি রোমান্টিকতা কত প্রকার ও কি কি। তুমি থামবে না, তাই না? না, থামার প্রশ্নই আসে না। আমার লাজুক বউটা এত সুন্দর লজ্জা পায় কেন? তুমি খুব বেশি দুষ্টুমি করো। দুষ্টুমি? এটা তো শুধু ট্রেলার ছিল। পুরো সিনেমা তো এখনো বাকি। তারপর হুট করে আবার আয়রাকে কোলে তুলে নিল। মাহির, নামাও, এবার রুমে চল, ওরা উঠে যাবে। ওরা ঘুমিয়ে আছে, উঠবে না, আর তুমি তো জান আমি তোমার একান্ত রোমান্টিক স্বামী। আয়রা পুরো লাল হয়ে গেল। মাহির মজা নিয়ে হাসল, তারপর ওকে আলতো করে বিছানায় নামিয়ে দিয়ে বলল, এত বেশি লজ্জা পেও না, জান তাহলে আমি মরেই যাব তোমার প্রেমে। আর একটু বেশি রোমান্টিক হলে আমি তো সত্যিই লজ্জা পেয়ে যাব। আর এটা তো কিছু নয়, এটা তো সবই শুধু শুরু। আয়রা ও মাহির একে অপরকে জড়িয়ে ধরেছিল, শান্ত মুহূর্তে কাটাতে চাইছিল। কিন্তু হঠাৎই পাশের রুম থেকে আয়াতের কান্নার আওয়াজ শুনে তারা দুজনই তাড়াতাড়ি সরে গেল। আয়াত বলছিল, বাব্বা, ও বোবা, কোথায় গেলে বলে কান্না শুরু করল। আয়রা তৎক্ষণাৎ উঠে গিয়ে আয়াতকে কোলে তুলে নিল। বাবা কোথায়? মাম্মা, ও মাম্মা, বাবা হারিয়ে গেল নাকি? তার চোখেও পানি। আমি তোমাদের কাছে আছি। তোমরা একটু ঘুমাও, আমরা সবাই একসাথে সময় কাটাবো কাল। ওকে? বাবা মা এখানে আছি তো, ভয় নেই। আয়াত ও আয়াজ কিছুটা শান্ত হয়ে আবার শুতে গেল, তবে তাদের মন শান্ত হতে সময় নিল। আয়রা আর মাহির তাদের সন্তানদের শান্ত করতে তাদের পাশে বসে থাকল। এ সময় তাদের হৃদয়ে এক অদৃশ্য শান্তি এসে পৌঁছেছিল। তাদের মন জানিয়ে দিল যে তাদের ভালোবাসা, দয়া এবং সহানুভূতি পরিবারকে একে অপরের পাশে শক্তভাবে দাঁড়িয়ে থাকার শক্তি দেয়। ওরা ঘুমিয়ে গেছে, চল ছাদে গিয়ে কিছুটা সময় কাটাই। তারপর আয়রাকে কোলে তুলে নিল। তুমি আবার কি বলছো? ওরা ঘুমিয়ে আছে, আর তুমি আমাকে ছাদে নিয়ে যেতে চাও? এটা ঠিক না। মাহির এক হাত দিয়ে আয়রাকে সজাগ করে কোলে তুলে নিয়ে চলতে লাগল। হাসি হাসি মুখে বলল, তুমি তো জানো স্বামী ও স্ত্রীর জন্য কখনো কখনো একটু একান্ত সময় কাটানো দরকার হয়। কারণ এতে ভালোবাসা বাড়ে। তুমি সবসময় কিছু না কিছু অদ্ভুত কাজ করতে থাকো। হ্যাঁ, আমি জানি। কিন্তু আমার অদ্ভুত কাজগুলোই তো আমাদের জীবনে শান্তি আনে। যা তাকে হাসাতে বাধ্য করল। রাতে তাদের পাশে চাঁদ আলো ফেলা, বাতাসও স্নিগ্ধ ছিল। সেই মুহূর্তে তারা একে অপরের কাছে আরও কাছে পৌঁছাল, হৃদয় এক অনির্বাচিত স্নেহ এবং শান্তি অনুভব করল। এই চুলের ঘ্রাণ আমায় পাগল করে দেয়, আয়রা জান। যা, কি বলো এসব? সত্যি বলছি, আয়রা। তোমার চুলের এই ঘ্রাণ যেন আমাকে অনেক শান্তি দেয়। আয়রা একটু অবাক হয়ে তার দিকে তাকাল, তার চোখে এক ধরনের মিষ্টি হাসি ফুটে উঠল। ইস, কি ঢং করছো? আমি কে তোমার? বলো তো। শোন, তুমি আমার জীবনের সবচেয়ে বিশেষ মানুষ, আয়রা। তোমার হাসি, তোমার চোখ, তোমার সবকিছু আমার কাছে অমূল্য। আয়রা তার দিকে তাকিয়ে মৃদু হাসল এবং বলল, হয়েছে, আর বলতে হবে না। অভিমানী হৃদয়ের প্রতীক্ষা কি শেষ হবে? আবার দ্বিতীয়বারের বাবুর আম্মু হলে? হুম, জনাব, শেষ হবে। খুশি এবার? মাহির তার কথায় মুগ্ধ হয়ে আয়রাকে আরও কাছে টেনে নিয়ে বলল, তাহলে আরেকটা সুখের অধ্যায় শুরু হোক।
তারপর তারা একে অপরকে গভীর ভালোবাসায় জড়িয়ে ধরল। আয়রার চোখে ছিল মিষ্টি হাসি, আর মাহিরের চোখে যেন পুরো পৃথিবী জয়ের আনন্দ। তাদের ভালোবাসা আরও এক ধাপ এগিয়ে গেল, যেন নতুন একটি অধ্যায় শুরু হল। এটা শুধু তাদের সম্পর্কের গভীরতা নয়, বরং জীবনের অগণিত মুহূর্তের সঞ্চয় ছিল, যা একে অপরকে সুখী করার জন্য চিরকাল ধরে চলতে থাকুক। আয়রা ও মাহিরের হৃদয়ের এই কথা, তাদের ভবিষ্যতের স্বপ্নগুলো, তাদের জীবনের মূল উদ্দেশ্য ছিল একই পথে হাঁটা, একে অপরকে শক্তি দেওয়া এবং সুখী হওয়ার জন্য নিজেদের একে অপরের পাশে থাকা। 2 মাস পর আয়রা এক বিপ্লবী হেলথকেয়ার সলিউশন আবিষ্কার করে, যা পৃথিবী জুড়ে মানুষের স্বাস্থ্য সেবা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তার এই সাফল্য দেখে বিশ্ব সম্প্রদায় তাকে সাদরে গ্রহণ করেছিল এবং যুক্তরাষ্ট্র থেকে তার জন্য একটি বড় পুরস্কারের আয়োজন করা হয়েছিল। এটি ছিল আয়রার জীবনের সবচেয়ে বড় অর্জন, তবে তাকে দেখা যাওয়ার বিষয়টি ছিল অনেক বেশি জটিল। আয়রা একদিকে তার সাফল্য নিয়ে আনন্দিত, অন্যদিকে তার জীবন ও পর্দার প্রতি নিষ্ঠা তাকে বাধা দিচ্ছিল। সে জানত, তার পর্দা আর পবিত্রতা সে কখনোই ছাড়তে পারবে না, তাই সে একেবারেই সরাসরি উপস্থিত না থাকার সিদ্ধান্ত নেয়। এই সাফল্যের পর একদিন আয়রা যখন নিজের রুমে কাজ করছিল, তখন তার ফোনে একটি গুরুত্বপূর্ণ কল আসে। কলারের নাম ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ফোনে তিনি বললেন, আয়রা, আমি অত্যন্ত গর্বিত যে তোমার মতো একজন উদ্ভাবক আমাদের বিশ্বকে নতুন দিশা দেখাচ্ছে। তোমার অবদানে পুরো পৃথিবী উপকৃত হবে। আগামীকাল আমরা তোমাকে পুরস্কৃত করতে যাচ্ছি, তোমার কাজটি পৃথিবীকে বদলে দেবে। মাহির হেসে বলল, পুরস্কার পাচ্ছ, দারুণ ব্যাপার। আয়রা গোমরা মুখে বলল, আমি যাব না। ওইখানে অনেক সাংবাদিক থাকবে। তারা আমার ছবি পুরো পৃথিবীকে দেখাক, এটা আমি চাই না। আয়রা, তোমার পর্দা আমাদের ধর্মের অংশ, কিন্তু তোমার কাজও পৃথিবীকে বদলে দিয়েছে। আমি তোমার হয়ে যাব, তোমার সম্মান এবং সাফল্য পৃথিবী দেখুক। তুমি ঠিক বলেছ, মাহির। মাহির আয়রাকে সম্মান জানিয়ে এবং তার সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রের পুরস্কারের অনুষ্ঠানে উপস্থিত হতে রওনা দিল। পুরস্কারের অনুষ্ঠানটি ছিল এক জমজমাট আয়োজন, যেখানে বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, উদ্ভাবক এবং চিকিৎসা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন, এবং তাদের মুখে আয়রার আবিষ্কারের প্রতি প্রশংসার ঝড় উঠেছিল। আয়রার অবদানের জন্য আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য অনুষ্ঠান। সবার নজর ছিল আয়রার দিকে, তবে সে সেখানে উপস্থিত হয়নি, পর্দার কারণে সে আসতে পারেনি। আয়রার নাম ঘোষণার সাথে সাথে মাহির যখন মঞ্চে উঠেল, তখন পুরো হলটি দাঁড়িয়ে তাকে সম্মান জানাল। একে একে সে প্রেসিডেন্টের হাত থেকে সোনালি ট্রফি গ্রহণ করল। আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি একজন অসাধারণ মহিলার উদ্ভাবনকে সম্মানিত করতে, যে তার জীবন ও পর্দার মাধ্যমে বিশ্বকে নতুন দৃষ্টিভঙ্গি দেখিয়েছে। আয়রা, আমরা জানি তুমি এখানে নেই, কিন্তু তোমার কাজ, তোমার নীতিমালা এবং তোমার মনোভাব আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে। আয়রা আজ এখানে আসেনি, এজন্য সত্যি আমি দুঃখিত। তবে আমি গর্বিত যে আমি তার জীবনসঙ্গী। এ কথা শুনে সবাই তাকে সম্মান জানাল। মাহির জানত, আয়রা এখানে না থাকলেও তার কাজ আর তার অবদান সবাই জানবে। এভাবে আয়রার সাফল্য আর মাহিরের সমর্থন সবাইকে একটা শক্তিশালী বার্তা দিয়েছিল যে সত্যিকারের ভালোবাসা এবং একে অপরের সমর্থন জীবনের বড় সাফল্য এনে দেয়। মঞ্চে আলো ঝলমল করছে, চারপাশে সবার মুখে উত্তেজনা আর আগ্রহ। উপস্থিত সবাই চুপচাপ অপেক্ষা করছে সেরা বিজনেসম্যানের নাম ঘোষণার জন্য। সবাই জানে এই মুহূর্তটি বিশেষ। হালকা সুরের সঙ্গে মাইক্রোফোনে একের পর এক নাম ঘোষণা করা হচ্ছে, তবে শেষ পর্যন্ত সবাই চুপ হয়ে যায়। অনুষ্ঠানের উপস্থাপক এক ঝলমলে হাসি নিয়ে বলেন, দ্য বিজনেসম্যান অ্যাওয়ার্ড ইজ বিইং রিসিভড বাই মাহির ইফতেখার চৌধুরী। এক নিমেষে পুরো হলো হাততালি দিয়ে ওঠে। দর্শকরা দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। মাহির মঞ্চে উঠে পুরস্কারটি হাতে নেয়। তার চোখে উজ্জ্বল আলো, তবে তার হৃদয় এক অদ্ভুত প্রশান্তি। পুরো জীবনের কঠোর পরিশ্রম আজ সফলতা দেখিয়েছে। সে জানে এই পুরস্কার তার একার নয়, এটা তার প্রিয় স্ত্রীর, আয়রারও অর্জন। এটা আমার একার পুরস্কার না, এটা আমার স্ত্রীয় পুরস্কার। আমার স্ত্রীকে ছাড়া আমি কখনো এখানে পৌঁছাতে পারতাম না। আলো ঝলমলে হলের মধ্যে সবার মুখে প্রশংসা আর হাততালি। মাহির ফিরে আসে, পুরস্কার হাতে,
এবং তার চারপাশে সবাই তাকে শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে থাকে। এই ছিল সেই এক অদ্ভুত রাত, যেখানে সফলতার পরিধি ছড়িয়ে পড়েছিল, আর সেখানে ছিল এক অনন্য ভালোবাসা, যেখানে প্রতিটি পদক্ষেপে একে অপরের সমর্থন ছিল। রুহি কিছুদিন পর বুঝতে পারল যে সে গর্ভবতী। এই খবর পেয়ে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ল, কারণ সে জানত যে রাজ কখনো এমন কিছু আশা করেনি। সে একদিন রাজের কাছে গিয়ে ধীরে ধীরে জানাল, রাজ ভাই। রুহি কথা বলতে না পারলেও তার চোখের পানি সবকিছু বলছিল। তুই কি পাগল হয়ে গেছিস? কি করেছিস, রুহি? তোর বয়স এখনো তো খুব কম, তুই এখনই প্রেগনেন্ট। রাজ ভাই, আমি জানতাম না। আমি তো শুধু তোমার সন্তানের মা হতে চাইতাম। তুই তো আমার কথা ভাবিসনি, রুহি। তুই বুঝছিস না তোর জন্য কিভাবে আমাদের জীবনটা বিপদে পড়বে। আমি কিভাবে সামলাবো এত কিছু? আমি জানি রাজ ভাই, আমি জানি। কিন্তু এখন তো কিছু করা যাবে না। আমি শুধু চাই আপনি আমার পাশে থাকবেন। কাঁদিস না। আমি তোকে ও তোর বাচ্চাকে মেনে নিলাম। ধন্যবাদ রাজ ভাই, আমি জানি আপনি আমার পাশে থাকবেন। আমি তোমার জন্য আছি, তবে তুই যা করতে চাস সেটা সাবধানে করবি। মা হওয়া কিন্তু এত সোজা না। এভাবে রুহি আর রাজের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হলো, যেখানে অনেক কঠিন সময়ের পরেও তারা একে অপরকে সহায়তা করতে চেয়েছিল। পেটের বাবু তোমার চুমু চাচ্ছে, তাই বুঝি? হুম। রাজ রুহির মাথায় হাত রেখে নরম কণ্ঠে বলল, তুমি জানো, আমি কখনো কল্পনা করিনি যে এমন একদিন আসবে যখন আমাদের জীবনে এই ছোট্ট অতিথি থাকবে। এটাই আমাদের নতুন শুরু, রাজ ভাই। হ্যাঁ, এটা নতুন শুরু। আর আমি তোমার পাশে থাকব সব সময়ে। রুহি আনন্দিত হয়ে রাজের দিকে তাকাল, এবং তারা একে অপরকে আরও কাছ থেকে অনুভব করতে লাগল, তাদের ভবিষ্যতের জন্য একে অপরকে শক্তি ও সাহস দিচ্ছিল। সবকিছু ঠিক থাকবে, আমি তোমার পাশে আছি, রুহি। রুহি তার চোখ বন্ধ করে রাজের এই স্নেহময় চুমু অনুভব করল, তার মনে শান্তি ও ভালোবাসা ভর করে উঠল। রাজ এবং রুহি ডাক্তারদের কাছে গিয়ে রুহির গর্ভাবস্থার ব্যাপারে আলোচনা করল। ডাক্তার রুহির বয়স দেখে চিন্তা প্রকাশ করে বললেন, এত অল্প বয়সে বাচ্চা নেয়ার জন্য শরীর প্রস্তুত হয়নি। মাত্র 17 বছর বয়সে এই সিদ্ধান্ত নেওয়া খুব ঝুঁকিপূর্ণ হয়েছে। আমি আপনাদেরকে সুস্থ থাকার জন্য কিছু পরামর্শ দেব, তবে রুহির শরীর এবং মনোযোগের প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত রাজ সাহেব। রুহি নীরব থাকল, মনে মনে নানা চিন্তা তার মাথায় ঘুরছিল, কিন্তু রাজ তার পাশে দাঁড়িয়ে রুহির হাত ধরে বলল, চিন্তা করো না, রুহি, আমি সবসময় তোমার পাশে আছি। আল্লাহর উপর ভরসা রাখো। ডাক্তার কিছু নিয়ম এবং পরামর্শ দিলেন, যাতে রুহি এবং বাচ্চা দুজনই সুস্থ থাকে। রুহি হঠাৎ তীব্র ব্যথায় কুঁকড়ে গেল। কষ্টে তার চোখ বন্ধ হয়ে এলো, শরীর থেকে ঘাম গড়িয়ে পড়ল। রাজঘরের ভেতর ঢুকেই রুহির যন্ত্রণায় কাঁপতে থাকা শরীর দেখে মুহূর্তেই ভয় পেয়ে গেল। রুহি, রুহি, কি হয়েছে তোমার? রাজের গলা কাঁপছিল। রাজ বাচ্চা। রাজ আর দেরি করল না, পাগলের মতো ছুটে গিয়ে গাড়ির চাবি তুলে নিল। রাজের মাও ভয় পেয়ে গেলেন, রাজ, সাবধানে নিয়ে যা, আমি তোমার বাবাকে ডাকছি। রাজ দ্রুত রুহিকে কোলে তুলে নিল, রুহি যন্ত্রণায় মুচড়ে উঠল। তার হাত শক্ত করে রাজের শার্ট চেপে ধরল। কিছু হবে না রুহি, আমি আছি, প্লিজ কাঁদবে না। গাড়ির ভেতর রুহির কষ্ট সহ্য করতে না পেরে রাজের চোখেও পানি চলে এলো। তার মা ও বাবা পেছনের সিটে বসে বারবার আল্লাহকে ডাকছিলেন। হাসপাতালে পৌঁছানোর পর নার্সরা দ্রুত রুহিকে ভেতরে নিয়ে গেল। রাজ দরজার সামনে দাঁড়িয়ে উন্মাদের মতো ডাক্তারদের দিকে তাকিয়ে রইল। আল্লাহ, শুধু রুহিকে আর আমার সন্তানকে সুস্থ রাখো। রাজ মনে মনে দোয়া করতে লাগল। ডাক্তার বলল ছোট হওয়ার কারণে হয়তো বাঁচাতে পারব না। ডাক্তারের কথায় রাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে হতবিহ্বল হয়ে বলল, না, না ডাক্তার, প্লিজ, রুহি আর আমার সন্তানকে বাঁচান। আপনি যা চাইবেন, আমি সব করব। রুহির মা বাবাও কান্নায় ভেঙে পড়লেন। রাজের মা দোয়া পড়তে লাগলেন, আর বাবা চুপচাপ মাথা নিচু করে বসে রইলেন। আমরা চেষ্টা করছি, কিন্তু বয়স কম হওয়ায় মা ও বাচ্চা দুজনেরই ঝুঁকি বেশি। এখন শুধু দোয়া করুন। রাজ কাঁচা চোখে অপারেশন থিয়েটারের লাল আলোটার দিকে তাকিয়ে রইল। তার হাত পেছনে শক্ত করে বাঁধা, যেন নিজেকে ধরে রাখতে চাইছে।
নিজের ভেতরে প্রচণ্ড ভয় আর কষ্ট জমে আছে, কিন্তু কাঁদতে পারছে না। কেবল আল্লাহকে ডাকছে, হে আল্লাহ, আমার রুহিকে সুস্থ রাখো, আমাদের সন্তানকে বাঁচাও। সময়ের সঙ্গে সঙ্গে টেনশন বেড়ে যাচ্ছিল। ডাক্তার আর নার্সরা দৌড়ঝাঁপ করছিল, কিন্তু রাজের মনে হচ্ছিল সময় স্থির হয়ে গেছে। আর কি হবে? রুহি আর তার সন্তান কি বাঁচবে? কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার ক্লান্ত মুখে বের হয়ে এলেন, সবাই উদ্বিগ্ন চোখে তার দিকে তাকাল। রাজ দৌড়ে গিয়ে জিজ্ঞেস করল, ডাক্তার, রুহি কেমন আছে? আমার বাচ্চা? মা সুস্থ আছেন, আর অভিনন্দন, আপনি দুইটা কন্যা সন্তানের বাবা হয়েছেন। রাজ এক মুহূর্তের জন্য বোবা হয়ে গেল। তারপর চিৎকার করে বলল, আলহামদুলিল্লাহ। সে পাশে দাঁড়িয়ে থাকা নিজের মাকে জড়িয়ে ধরল, বাবা হাসলেন, আর মা চোখ মুছলেন। রাজ দ্রুত নার্সের পিছু পিছু গেল, দেখল দুটি ছোট্ট পরী সাদা কাপড়ে মোড়ানো। তাদের ছোট ছোট হাত পা নড়ছে। রাজ তাকিয়ে থাকল বিস্ময়ে। আপনার স্ত্রীকে এখন কেবিনে নেওয়া হচ্ছে, কিছুক্ষণ পর দেখতে পারবেন। রাজ দৌড়ে গিয়ে রুহির কপালে চুমু দিল, রুহি, আমাদের দুইটা রাজকন্যা হয়েছে। আমি জানি, আমি শুনেছি, জান ওরা দেখতে কেমন? ঠিক তোমার মতো, দুইটা ছোট্ট রুহি। রুহির চোখ ভিজে উঠল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল, আর রাজ হাত ধরে বলল, তুমি আর আমার মেয়েরা, তিনজনই আমার জান। আমি তোমাদের সব সুখ এনে দেব। রুহি মৃদু হাসল, রাজ তার হাত শক্ত করে ধরল। তাদের জীবনের নতুন এক অধ্যায় শুরু হল, দুইটা ছোট্ট পরীর বাবা মা হিসেবে। রাজ রুহিকে বাড়ি নিয়ে আসার পর থেকেই ওর দেখাশোনায় পুরোপুরি মনোযোগ দিল। রুহি এখনও খুব দুর্বল ছিল, কিন্তু রাজ এক মুহূর্তের জন্য ওকে একা থাকতে দিচ্ছিল না। তুই শুধু বিশ্রাম নে, আমি আছি, রাজ বলল, রুহিকে বেডে শুয়ে দিয়ে। তুমি এত আদর করলে আমি তো আবার অসুস্থ হতে চাইব। আজেবাজে কথা বলবি না। আমার দুই রাজকন্যা আর তাদের রানীর একটু কষ্টও আমি সহ্য করতে পারব না। রুহি লজ্জায় মাথা নিচু করল। রাজ ওর জন্য গরম দুধ নিয়ে এল, এটা খেয়ে নে, শরীর ঠিক থাকবে। তুমি খাওয়াও না। রাজ মুচকি হেসে গ্লাস ধরে রুহিকে খাইয়ে দিল। তারপর বলল, এবার চোখ বন্ধ কর, একটু ঘুমা। রুহি চোখ বন্ধ করতেই রাজ আস্তে করে ওর কপালে চুমু দিল। তারপর নিজের দুই কন্যাকে কোলে তুলে নিল। রাজের মা দরজার পাশে দাঁড়িয়ে সব দেখছিলেন। ছেলের এই পরিবর্তন দেখে তার চোখে পানি চলে এলো। তিনি ভাবলেন, আমার ছেলেটা সত্যিই বদলে গেছে, ও এখন একদম দায়িত্বশীল স্বামী আর বাবা। সেই রাতে রাজ একবারও রুহিকে একা থাকতে দিল না। ওর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াল, মাঝে মাঝে কন্যাদের দেখে এল। আর মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। তুই আর আমার মেয়েরা আমার জীবন, রুহি। গভীর রাতে মেয়েরা কাঁদতে শুরু করতেই রুহি ঘুম থেকে উঠে পড়ল। কিন্তু রাজ আগেই জেগে গিয়েছিল। দ্রুত মেয়েদের দিকে এগিয়ে গিয়ে রাজ ছোট্ট দুই রাজকন্যাকে কোলে তুলে নিল। একটাকে নিজের বুকে চেপে ধরল, আরেকটাকে হাত দিয়ে দোলাতে লাগল। আমাকে দেও, আমি দোলাবো। না, তুই বিশ্রাম নিবি। আমি সামলে নিচ্ছি। কাঁদে না মামুনি, বাবা তো আছে, তাই না? কিন্তু ছোট্ট দুই পরী থামার নামই নিচ্ছিল না। তুমি যে আস্তে আস্তে সুপার ড্যাড হয়ে যাচ্ছ। তোর দুইটা কপি জন্ম হয়েছে, কষ্ট তো আমাকেই করতে হবে। রুহি হেসে ফেলল। রাজ তাকে চোখ বড় করে তাকিয়ে বলল, শুধু হাসবি না, একটু আমার জন্য দোয়া কর যে আমি বাবা হিসেবে ফেল না করি। তুমি তো আগেই সেরা বাবা হয়ে গেছ। আর আমি তো তোরও সেরা স্বামী, তাই না? দেখা যাক, আর একটু পরীক্ষা করতে হবে। রাজ হেসে বলল, বউ আমার, পরীক্ষা নিলে তো ফেল করিয়ে দিবি। চল, এখন মেয়েদের ঘুম পাড়াই। তারপর রাজ ধীরে ধীরে মেয়েদের দোলাতে লাগল, আর কিছুক্ষণ পরই তারা রাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। রুহি অপলক দৃষ্টিতে রাজের দিকে তাকিয়ে রইল। আলহামদুলিল্লাহ। তুমি আমাকে এত সুখ দিলে, রাজ ভাই। রাজস্ববে তো শুরু, আর অনেক কিছু বাকি আছে। 3 বছর পর রাজ এখন যুক্তরাষ্ট্রের একজন বড় ডাক্তার। তার দক্ষতা, পরিশ্রম আর মেধার জন্য তিনি সবার প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু রাজের জন্য সবচেয়ে বড় অর্জন তার পরিবার, রুহি আর তার দুই রাজকন্যা।
আজ রাজের মেডিকেল বোর্ড মিটিং ছিল, তাই সে একটু দেরিতে বাসায় ফিরল। দরজা খুলতেই দুই ছোট্ট পরী ছুটে এসে তার পা জড়িয়ে ধরল। বাবা, বাবা, আজ তুমি আমাদের জন্য কি এনেছ? আগে বাবাকে একটু আদর কর, তারপর বলবো। মেয়েরা খিলখিল করে হেসে রাজের গালে কিস করল। রুহি দরজার পাশে দাঁড়িয়ে মিষ্টি হাসি দিল। রাজ এগিয়ে গিয়ে বলল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিস কেন? আমাকে একটা কফি দিবি না? আগে বলো, আমার জন্য কি এনেছ? রাজ হাসতে হাসতে পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করল। রুহি কৌতূহলী চোখে তাকিয়ে থাকল। রাজ বক্সটা খুলতেই বেরিয়ে এলো একজোড়া হীরার কানের দুল। এটা আমার জন্য? না, পাশের বাসার আন্টির জন্য। ধ্যাতো, অবশ্যই তোর জন্য। তুমি না খুব বদলে গেছো, রাজ। এখন অনেক বড় ডাক্তার, তাই না? হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার জানিস? রুহি কৌতূহলী চোখে তাকাল। রাজ ধীরে ধীরে তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তুই এখনও আমার সেই পিচ্ছি একগুঁয়ে বউটাই রয়ে গেছিস, যে আমার আইসক্রিমও কেড়ে খেত। তুই যদি পাশে থাকিস, তাহলে আমি যত বড় ডাক্তারই হই, তোর রাজি থেকে যাব। গুড নাইট বাবা মা। রুহি ও রাজ একে অপরের দিকে তাকিয়ে হাসল। তাদের সুখী ছোট্ট পরিবার যেন স্বপ্নের চেয়েও সুন্দর হয়ে উঠেছে। রাজ ও রুহি তাদের দুই মেয়েকে নিয়ে আয়রা ও মাহিরের বাড়িতে গেল। গাড়ি থেকে নামতেই ছোট্ট আয়াত দৌড়ে এসে রুহির গলা জড়িয়ে ধরল। খালামণি, তুমি এতদিন পর এলে। আমার ছোট্ট পরী, আমি তো সবসময় তোর কথা ভাবি। মামা, তুমি আমার জন্য কি এনেছ? আগে বল, মামাকে কত মিস করেছিস? এত বড়, এখন উপহার দাও। রাজ পকেট থেকে ছোট্ট একটা গাড়ির সেট বের করে দিল। আয়াজ খুশিতে লাফিয়ে উঠল। আমার টুইন্স কোথায়? আয়রা এসে রুহির দুই মেয়েকে কোলে নিয়ে বলল। ওরা তো চুপচাপ দাঁড়িয়ে দেখছে, এত দুষ্টামি কোথায় গেল? দুষ্টামি করতে করতে ক্লান্ত হয়ে গেছে মনে হয়। কিরে বড় ডাক্তার, এখন একটু সময় পেলি নাকি? ভাইয়া, ডাক্তারি করছি ঠিকই, কিন্তু বউ বাচ্চাদের সময় না দিলে তো খবর আছে। সবাই হেসে উঠল। এইদিকে আয়াত আর আয়াজ আর রাজরুহির মেয়েরা মিলে খেলাধুলা করছিল। বয়স 3 বছরের গ্যাপ হওয়ায় চারজনের বন্ধুত্বও খুব গাঢ়। রাতে সবাই একসঙ্গে খেতে বসল। আয়রা আর রুহি একসঙ্গে রান্না করেছিল। রাজ মজা করে বলল, দেখি তো, রান্নার স্বাদ কার বেশি ভালো হয়েছে। বড় ডাক্তার, বেশি কথা বললে কিন্তু কাল থেকে নিজেই রান্না করতে হবে। সবাই হাসিতে ফেটে পড়ল। সন্ধ্যাটা কাটল আনন্দে, গল্পে আর দুষ্টামিতে। রাজরুহি আর আয়রা মাহিরের বন্ধুত্ব যেমন ছিল, ঠিক তেমনি তাদের সন্তানরাও একসঙ্গে বড় হচ্ছে ভালোবাসার বন্ধনে। 20 বছর কেটে গেছে। রাজ ও রুহির দুই মেয়ে এখন বড় হয়েছে। বড় মেয়ে রাজিতা এখন 22 বছর বয়সী, দেখতে খুব সুন্দরী, মার্জিত ও ধার্মিক। ছোটবেলা থেকেই সে কুরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেছে এবং পূর্ণ পর্দা মেনে চলে। এইদিকে আয়াজ, আয়রা ও মাহিরের ছেলে, বয়স 25 বছর। পেশায় একজন বিজনেসম্যান বাবার মতো হয়েছে। সবসময় টপ বিজনেসম্যানের খাতায় নাম থাকেই। সে ছোট থেকেই দিনদার, নামাজ রোজা মিস করে না, আর হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে চলে। যদিও সে রাজিতাকে মনে মনে পছন্দ করে, তবুও কখনো চোখ তুলে তাকায়নি, কারণ সে জানে নন মাহারাম নারীর দিকে তাকানো হারাম, গুনার কাজ। আয়াজ সবসময় নিজেকে সংযত রাখে। কখনো এমন কিছু করেনি যাতে তার চোখ ভুল করে রাজিতার দিকে চলে যায়। কিন্তু হৃদয়ের গভীরে সে রাজিতার জন্য ভালোবাসা অনুভব করে, কারণ সে জানে, রাজিতা একজন পর্দানসীন, দিনদার মেয়ে, যার চরিত্র অনেক উচ্চ। একদিনের ঘটনা। সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। রাজিতা সবসময় সবার খাবার গুছিয়ে দেয়, খালুদেরও আগে খাওয়ায়। আয়াজ লক্ষ্য করল, রাজিতা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে কিন্তু একবারও কারো দিকে তাকাচ্ছে না, এমনকি নিজের বাবার দিকেও না, কারণ সে খুব লজ্জাশীলা ও পর্দানসীন। সুবহানাল্লাহ! এমন নারীর সঙ্গ পাওয়াই সত্যিকারের নিয়ামত। আমি যদি তাকে হালাল পথে পেতে পারি,
তাহলে জীবন সার্থক হবে। কিন্তু সে জানে এই ভালোবাসা প্রকাশ করা তার পক্ষে সম্ভব নয়, কারণ ইসলামে হারাম সম্পর্ক নেই। ভাইয়া, তুমি কেন রাজিতার দিকে তাকাও না? আমার তো মনে হয় তুমি তাকে পছন্দ করো। আয়াত, তুমি জানো নন মাহারামের দিকে তাকানো হারাম। আমি কিভাবে আমার চোখের হেফাজত না করে তাকাই? আমি যদি তাকে হালাল পথে পেতে চাই, তবে সময় মতো বাবা মাকে বলবো। আল্লাহ, তুমি কত সুন্দর চরিত্রের মানুষ ভাইয়া। সত্যিই একজন আদর্শ পুরুষ। আয়াজ হেসে বলল, আমার চেয়ে উত্তম চরিত্রের পুরুষ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুধু চেষ্টা করতে পারি তার দেখানো পথে চলতে। এদিকে রাজিতাও কখনো আয়াজের দিকে তাকায়নি, বরং সবসময় নিজেকে গুটিয়ে রাখে, বেশি কথা বলে না, শুধু প্রয়োজনীয় কথাবার্তাই বলে। কিন্তু দুই পরিবারের সবাই বুঝতে পারে এই দুইজনের মিলনই হবে সবচেয়ে সুন্দর, সবচেয়ে হালাল এবং বরকতময় সম্পর্ক। 2 মাস কেটে গেল, আয়াজ নিজের মনের অনুভূতিগুলো চাপা দিয়ে রাখে। সে জানে হারাম সম্পর্ক ইসলাম সমর্থন করে না, তাই সে কখনো রাজিতার সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলে না, তার দিকে তাকায় না। কিন্তু হৃদয়ের গভীরে একটাই দোয়া, হে আল্লাহ, যদি রাজিতা আমার জন্য হালাল হয়, তাহলে তাকে আমার জীবনসঙ্গী করে দাও। যদি না হয়, তাহলে আমার হৃদয় থেকে তার ভালোবাসা মুছে দাও। এদিকে রাজিতা ও আয়াজের সম্পর্কে কখনো কিছু ভাবে না। সে জানে আল্লাহ যাকে তাকদিরে রেখেছেন তাকেই সে পাবে। ভাইয়া, তুমি কি কখনো আব্বুকে বলবে না যে তুমি রাজিতাকে পছন্দ করো? তুমি আবার এসব কথা শুরু করছো? আমি রাজিতার সঙ্গে কোনো হারাম সম্পর্ক করি না। আমি শুধু চাই আল্লাহ আমাদের তাকদির মিলিয়ে দিলে যেন হালাল পথে পাওয়া যায়। আমি নিজে কিছু বলতে যাব না। বরং মা বাবা যদি চান, তাহলে তারাই বলবে। আচ্ছা, দেখা যাক, হয়তো আব্বু আম্মু নিজেরাই বুঝতে পারবে। পরিবারের সন্দেহ। একদিন রাজিতা তার ছোট বোনকে নিয়ে রান্নাঘরে কাজ করছিল। সেই সময় আয়াত আসল এবং মজা করে বলল, রাজিতা, তুমি যদি আমার ভাবি হয়ে যাও, তাহলে কেমন হয়? রাজিতা একদম চমকে গেল। তার মুখ লাল হয়ে গেল। আয়াত, এসব কি বলছো? আমি তো সত্যিই বলছি। তুমি আর আয়াজ দুজনেই দিনদার, দুজনেই সংযত, আর আমাদের পরিবারের মধ্যেই সবচেয়ে উপযুক্ত তোমরা দুজন। আল্লাহ যা লিখে রেখেছেন সেটাই হবে। এসব নিয়ে বেশি ভাবার দরকার নেই। কিন্তু রাজিতার লজ্জিত মুখ দেখে আয়াত বুঝে গেল যে রাজিতাও মনে মনে আয়াজকে স্বামী হিসেবে মেনে নিতে রাজি। পরিবারের আলোচনা। সেদিন সন্ধ্যায় মাহির ও আয়রা নিজেদের মধ্যে কথা বলছিল। আয়রা, তুমি কখনো ভেবে দেখেছ আমাদের আয়াজের জন্য সবচেয়ে উপযুক্ত মেয়ে কে হতে পারে? হ্যাঁ, আমি তো অনেক দিন ধরে ভাবছি। আর আমাদের চোখের সামনেই তো সবচেয়ে যোগ্য মেয়ে আছে, রাজিতা। সত্যিই, ওদের দুজনের চরিত্রে এত মিল। রাজিতা সংযত, পর্দানসীন, দিনদার। আর আয়াজ তো এমনিতেই খুব সংযমী ছেলে। তাহলে তুমি রাজের সাথে কথা বলবে? নিশ্চয়ই। আগে দেখি আয়াজ নিজে কিছু বলে কিনা। যদি সে রাজি হয়, তাহলে আমরা সরাসরি রাজের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠাব। বছর চলে যায়, আর আয়াজের মনে রাজিতার প্রতি অনুভূতিগুলো আরও শক্তিশালী হতে থাকে। তবে সে জানে যে তার প্রথম দায়িত্ব হল আল্লাহর ইচ্ছা বোঝা এবং তারপর তার বাবা মাকে জানানো। সে নিজের মধ্যে একটি সংকল্প নেয়, সে রাজিতাকে পছন্দ করে, কিন্তু সে জানে যে একমাত্র হালাল পথই সঠিক পথ। একদিন আয়াজ তার বাবা মায়ের কাছে গিয়ে বলল, আব্বু, আম্মু, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের কাছে এসেছি। মাহির এবং আয়রা চিন্তিত চোখে একে অপরকে দেখলেন। কি হয়েছে আয়াজ? তুমি এমন ভাব কেন? আমার একটা ভালোবাসা আছে, কিন্তু আমি জানি সেটা শুধু তখনই হতে পারে যখন তা হালাল পথে পরিণত হবে। আমি রাজিতাকে পছন্দ করি, কিন্তু আমি জানি এটা আল্লাহর দয়া ছাড়া কিছুই হতে পারে না। আল্লাহর ইচ্ছায় হয়তো এটাই হবে। মাহির ভাবলেন কিছুক্ষণ, তারপর বললেন, আমরা জানি আয়াজ, তুমি দিনদার ছেলে, তোমার মন পরিষ্কার। আমরা খুশি যে তুমি হারাম পথে যাওনি। আমি আজকেই রাজের কাছে প্রস্তাব পাঠাবো, চিন্তা করো না। আল্লাহ আমাদের হেদায়েত দিন। আমি জানি
রাজিতা যদি আমার জন্য হালাল হয় তবে আল্লাহ আমাদের পথে পথ দেখাবেন। রাজের কাছে প্রস্তাব। এরপর মাহির ও আয়রা রাজের কাছে গিয়ে বললেন, রাজ, আমরা আয়াজ ও রাজিতার সম্পর্ক নিয়ে কথা বলতে চাই। রাজিতাকে আমার ছেলের বউ করতে চাই। এটা তো খুশির কথা, আলহামদুলিল্লাহ। এভাবেই আয়াজ আর রাজিতা একে অপরকে আল্লাহর দয়া এবং পরিবারের সম্মতির মাধ্যমে হালাল পথের দিকে এগিয়ে যেতে শুরু করল। বিয়ে হয়ে গেছে, আর একেবারে ধুমধাম করে। রাজিতার বিয়েতে সবাই আনন্দিত ছিল। শাদী অনুষ্ঠান ছিল জমজমাট, আর পুরো পরিবারকে একসাথে দেখতে ছিল এক অন্যরকম ভালোবাসা। রাজ পুরো অনুষ্ঠান জুড়ে আনন্দে ছিল। বাসর রাতে আয়াজ যখন রাজিতাকে প্রথম দেখল তখন তার চোখ চমকে উঠল। রাজিতা ছিল একেবারে মাধুর্যের এক অবিনাশী চিত্র। তার হাসি ছিল যেন সুবাসিত ফুলের মতো, আর চোখগুলোতে আলোর ঝিলিক ছিল। রাজের মনে হল সে যেন স্বপ্নের মধ্যে হারিয়ে গেছে। তুমি তো সত্যিই অদ্ভুত সুন্দর। আমি কল্পনাও করতে পারিনি যে আমার জীবনের সবচেয়ে বিশেষ মানুষটি এতটা আকর্ষণীয় হবে। আল্লাহ তোমাকে সুন্দর করেছেন, কিন্তু তোমার ভিতর যে ভালোবাসা এবং দয়া আছে তাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। রাজিতার মুখে লাজুক হাসি ফুটল। সে ধীরে ধীরে আয়াজের দিকে এগিয়ে আসল এবং বলল, শুধু বাহ্যিক সৌন্দর্যই তো আসল নয়, ভাইয়া। আমাদের সম্পর্কের মধ্যে যে ভালোবাসা ও শ্রদ্ধা থাকবে সেটাই সবচেয়ে বড় সৌন্দর্য। আমি তোমার সাথে একসাথে জীবন কাটাতে চাই, আল্লাহর হুকুমে। আয়াজ মুগ্ধ হয়ে তার কথা শুনল এবং মনে মনে এক নতুন পৃথিবীকে অনুভব করতে লাগল, যেখানে শুধু দুজনের ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা থাকবে। এভাবেই শুরু হল রাজ এবং রাজিতার জীবন এক নতুন অধ্যায়, যেখানে হালাল সম্পর্ক, দয়া, ভালোবাসা এবং আল্লাহর পথে চলার সংকল্প ছিল প্রধান। আয়াতের জন্য এক নতুন প্রস্তাব এল। একদিন মাহিরের কাছে এক যুবক আসল, যার নাম ছিল আদ্রিয়ান। আদ্রিয়ান ছিল একজন প্রখ্যাত বক্তা এবং সফল বিজনেসম্যান। তার বক্তব্যগুলো খুবই প্রভাবশালী এবং সে সমাজের উন্নতির জন্য অনেক কাজ করেছে। তার ব্যবসাও বেশ প্রশংসিত ছিল। এমন একজন প্রভাবশালী এবং ধার্মিক মানুষের প্রস্তাব আসায় মাহিরের তেমন অবাক হল না। কারণ মাহিরের নিজের অনেক বড় বিজনেস আছে যা বলার বাহিরের। মাসে কোটি টাকা ইনকাম হয়। তবে মাহির জানত আদ্রিয়ান শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী নয়, বরং একজন মানুষের সুনামও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়াত প্রস্তাবটি পেয়ে কিছুটা বিস্মিত হলেও সে নিজেকে দ্রুত সামলে নিল। তার মন ছিল খানিকটা দ্বিধায়। আদ্রিয়ানের মতো একজন সজ্জন ও সফল মানুষকে বিয়ে করা সম্ভবত অনেকের জন্য স্বপ্নের মতো হবে, কিন্তু আয়াত জানত যে সাফল্য বা বাহ্যিক প্রভাবই সবকিছু নয়। সে চেয়েছিল একজন ভালো ও সৎ মানুষকেই জীবনের সঙ্গী হিসেবে বেছে নিতে। আয়াত কিছু সময় নিয়ে এই ব্যাপারে চিন্তা করতে লাগল। সে নিজেকে বারবার প্রশ্ন করছিল, এই প্রস্তাব গ্রহণ করা উচিত হবে কিনা। আদ্রিয়ান কি প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ? একদিন আয়াত তার আয়রার এ ব্যাপারে আলোচনা করল। মা শান্তভাবে বলল, শোন মেয়ে, সবসময় মনে রেখো, বাহ্যিক সৌন্দর্য, প্রতিশ্রুতি বা সম্পদ কোন কিছুই একা তোমার জীবনকে সুখী করতে পারে না। তোমাকে এমন একজন মানুষ বেছে নিতে হবে যে সত্যিই তোমার মূল্যবোধ এবং বিশ্বাসকে সম্মান করবে। আয়াত ঠিক করল সে শুধু বাহ্যিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে না। কিছু দিন পর আয়াত আদ্রিয়ানের পরিবারের সাথে সাক্ষাৎ করল এবং তাকে ভালোভাবে চিনতে পারল। আদ্রিয়ান মিষ্টি এবং সদয়, এবং তার চরিত্রও ছিল অত্যন্ত সুন্দর। তার মধ্যে একটা আলাদা ধরনের শান্তি এবং প্রজ্ঞা ছিল যা আয়াতকে খুব টেনেছিল। শেষমেশ আয়াত বুঝতে পারল যে আদ্রিয়ান একজন সত্যিই ভালো মানুষ, যার সঙ্গে জীবন কাটানো তার জন্য সুখকর হতে পারে। সে আল্লাহর সাহায্য চেয়ে প্রস্তাবটি গ্রহণ করল এবং এর মাধ্যমে তার জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। আয়াত ও আদ্রিয়ানের বিয়ে ধুমধাম করে হল। সেই শুভদিনের পর তাদের বাসর রাতের বিশেষ মুহূর্ত আসল। আদ্রিয়ান জানত যে এমন একটি রাত তাদের জীবনের এক অমূল্য স্মৃতি হতে চলেছে, তাই সে চাইছিল একদম হৃদয়ের কথা জানাতে। যখন তারা একে অপরের সামনে বসেছিল, আদ্রিয়ান ধীরে ধীরে তার কথা শুরু করল, যেন এই বিশেষ মুহূর্তটি আরও মধুর এবং গভীর হয়ে ওঠে। আয়াত, আমি জানি আমাদের সম্পর্ক শুরু হয়েছে এক নতুন পথে, তবে আমি প্রতিজ্ঞা করতে চাই তোমার পাশে সারাজীবন থাকব, যতটা পারি তোমাকে সুখী করতে চেষ্টা করব। আজ থেকে তুমি শুধু আমার স্ত্রী নও,
তুমি আমার বন্ধু, আমার সঙ্গী, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তার কথা শুনে আয়াত একটু লাজুক হল, কিন্তু তার চোখে এক ধরনের গম্ভীরতা এবং ভালোবাসা ছিল। আদ্রিয়ান একপাশ থেকে তার হাত ধরল। তুমি জানো, আমি কখনো ভাবিনি যে একদিন এমন কাউকে পাব, যার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারব। তুমি যখন পাশে থাক, আমার সব দুঃখগুলো কেমন যেন উধাও হয়ে যায়। তোমার হাসি, তোমার প্রতিটি কথা আমাকে জীবনে নতুন আশা দেয়। আমি প্রতিজ্ঞা করছি, আমি কখনো তোমাকে একা ছাড়ব না। আমার সমস্ত ভালোবাসা তোমার জন্য, আয়াত। আয়াত অনুভব করল যে আদ্রিয়ান তার হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছে। তার মিষ্টি কথাগুলো তাকে এক বিশেষ স্থানে পৌঁছে দিল, যেখানে সবকিছু নিঃশব্দ এবং প্রামাণিক হয়ে যায়। আয়াত ধীরে ধীরে উত্তর দিল, আমি বিশ্বাস করি, আমরা একে অপরকে বুঝতে পারব, আমাদের মধ্যে সৎ ভালোবাসা থাকবে, যেটি প্রতিদিন শক্তিশালী হবে। এটাই তো সঠিক পথ, আমরা একে অপরকে সত্যিকারের ভালোবাসা দিয়ে পূর্ণ করব। আমাদের জীবন একসঙ্গে কাটাতে হবে, আল্লাহর সাহায্য নিয়ে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই সম্পর্কটি কখনোই নষ্ট হতে দেবে না, বরং প্রতিটি মুহূর্তে আমরা একে অপরকে আরও ভালোবাসব। এই কথা শুনে আয়াত অনুভব করল যে আদ্রিয়ান সত্যিই তার জন্য এক বিশেষ মানুষ, যার ভালোবাসা তাকে সমস্ত কিছু থেকে বেশি মূল্যবান মনে হয়। তারা একে অপরকে আরও কাছে টেনে নিল, আর বাসর রাতের সে মুহূর্তটি হয়ে উঠল তাদের জীবনের অন্যতম মধুর স্মৃতি, যা তারা সারা জীবন মনে রাখবে। রাজের ছোট মেয়ে, যে ছিল রাজিতার সাথে এক বয়সী, হঠাৎ রাজের কাছে এসে বলল, বাবা, আমায় কবে বিয়ে দিবে? আমি আর রাজিতা তো যমজ, কিন্তু কেন আমি এখনো বিয়ে দিচ্ছ না? তার চোখে এক ধরনের কৌতূহল। রাজ একটু অবাক হল, কারণ তার মেয়ে এখনো ছোট ছিল, তবে সে বুঝতে পারছিল যে তার মেয়ে জীবনের নতুন এক পর্যায়ে পৌঁছেছে। সে মৃদু হাসি দিয়ে মেয়েকে পাশে বসিয়ে বলল, তুমি তো এখনো ছোট, অপেক্ষায় কর। দেখবে একদিন আল্লাহ তাআলা তোমার জন্য একজন সঠিক মানুষ পাঠাবেন। তবে জানো তো, বিয়ে শুধু একটি সম্পর্কের নাম নয়, এটি একটি দায়িত্ব। জীবন সঙ্গীকে পছন্দ করা, তাকে বুঝতে পারা, একে অপরকে সম্মান দেওয়া, সবটাই গুরুত্বপূর্ণ। আল্লাহর ইচ্ছায় তোমার জীবন সুন্দর হবে। মেয়ে কিছুটা চিন্তা করল, তারপর বলল, হ্যাঁ বাবা, জানি, তবে আমি শুধু ভাবছিলাম কখন আমার সেই দিন আসবে। রাজ তার মেয়েকে ভালোবাসা দিয়ে বোঝাল যে জীবনের এই সিদ্ধান্তগুলো আল্লাহর উপর ছেড়ে দেওয়া উচিত, এবং তার মেয়েকে সে সঠিক সময়ে সঠিক ব্যক্তি খুঁজে পাবে। রাজ তার ছোট মেয়ে রাহিমার জন্য একজন ভালো ছেলে খুঁজছিল, যে শুধু পেশায় একজন সফল ডাক্তার না, বরং চরিত্রে এবং মনভাবেও সৎ, দায়িত্বশীল এবং ইসলামী আদর্শের অনুসারী হবে। একদিন রাজ তার পরিচিত এক ডাক্তার ইব্রাহিমের সাথে আলোচনা করে। ইব্রাহিম একজন দ্বীনী এবং সৎ মানুষ, যে আল্লাহর প্রতি শ্রদ্ধাশীল এবং মানুষের সেবা করতে ভালোবাসত। রাজ মনে করল, ইব্রাহিম তার মেয়ের জন্য একদম সঠিক পাত্র। রাজ ইব্রাহিমের সাথে আলোচনা করে এবং তার মেয়ের জন্য প্রস্তাব দেয়। রাহিমার বিয়ে হয়ে গেল। রাজ ও রুহি তাদের মেয়ের বিয়ে নিয়ে খুব খুশি ছিল, কারণ তারা জানত যে আল্লাহ তার মেয়ের জন্য সঠিক পাত্র পাঠিয়েছেন। ইব্রাহিম একজন ভালো, সৎ এবং দ্বীনী ছেলে ছিল, যে রাহিমাকে শ্রদ্ধা ও ভালোবাসা দিবে। বিয়ের দিনটি ছিল খুবই আনন্দের, এবং পরিবারের সবাই একত্রিত হয়ে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করল। রাহিমা তার নতুন জীবনে খুবই খুশি ছিল, কারণ সে বুঝতে পারল যে তার জীবন সঙ্গী ইব্রাহিম তার জন্য শুধুমাত্র একজন ভালো স্বামী নয়, বরং একজন আদর্শ মানুষ হবে, যে তার প্রতি সহানুভূতি, ভালোবাসা এবং ইসলামী মূল্যবোধ অনুসরণ করবেন। বিয়ের পর রাহিমা ও ইব্রাহিম নতুন জীবন শুরু করল। তারা একে অপরকে ভালোবাসার সাথে আল্লাহর পথে চলতে শুরু করল। রাজ তার মেয়ের সুখী জীবনে খুশি ছিল এবং সবসময় দোয়া করত, যেন আল্লাহ তাদের দাম্পত্য জীবনে শান্তি এবং সফলতা প্রদান করেন। 20 বছর পর মাহির ও আয়রার জীবনে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু তাদের মধ্যে ভালোবাসার আগুন এখনও একই রকম উজ্জ্বল ছিল। একদিন যখন তারা তাদের বাড়ির ছাদে একসাথে বসেছিল, মাহির আয়রাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আয়রা একটু অবাক হয়ে তার স্বামীর দিকে তাকাল, তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি ফুটে উঠল। সে বলল, বয়স হয়ে গেল, এত বছর পরেও তুমি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরছ? রোমান্টিকতা যেন একটুও কমেনি? মাহির হাসি দিয়ে উত্তর দিল, তুমি জানো তো, বয়স তো শুধু শরীরে আসে, মন আর হৃদয় কখনো বয়স আসে না।
আমি যতই বৃদ্ধ হই না কেন তোমার প্রতি আমার ভালোবাসা এবং রোমান্টিকতা কখনোই কমবে না। আয়রা তার স্বামীর কথা শুনে মৃদু হাসল। তুমি জানো না, মাঝে মাঝে আমি ভাবি, এত বছর পরও তুমি আমাকে এমনভাবে ভালোবাসো। কতটা সুখী আমি। মাহির তার স্ত্রীর কপালে একটা চুমু দিয়ে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান নেয়ামত। তোমার সাথে এত বছর যত সময় কাটিয়েছি তা ছিল আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বয়স যতই বাড়ুক আমি কখনোই তোমাকে ছেড়ে যেতে চাই না। আমার রোমান্টিকতা চলতেই থাকবে আজীবন। আয়রা অনুভব করছিল, এত বছর পরেও তাদের সম্পর্কের মধ্যে সেই পুরানো ভালোবাসা ও আবেগ ছিল। তাদের সম্পর্ক যেন সময়ের সাথে আরও মজবুত হয়ে উঠেছিল এবং এই ভালোবাসার গল্পের প্রতিটি অধ্যায় তাদের জীবনে নতুন রং যোগ করছিল। 17 বছর কেটে গেল। রাজ আর রুহির জীবন অনেকটা বদলে গেছে, তবে তাদের ভালোবাসা কোনোদিন পুরনো হয়নি। সময়ের সাথে সাথে তারা একে অপরের সাথে আরও বেশি গভীরভাবে যুক্ত হয়েছে। রাজ এখন একজন সফল ডাক্তার এবং রুহি তার পাশে থাকেন তার জীবনের সঙ্গী হিসেবে। রাজ এখন রুহিকে তার বুকের কাছে টেনে ধরে, যেন সেই প্রথম দিনের মতোই। সবকিছু পাল্টে গেলেও তাদের সম্পর্কের গভীরতা অপরিবর্তিত রয়ে গেছে। তাদের চোখে যে ভালোবাসা, নির্ভরতা এবং পরিপূর্ণতা রয়েছে তা কোনো শব্দে ব্যক্ত করা সম্ভব নয়। রুহি মাথা নত করে রাজের বুকে মুখ লুকিয়ে রাখে। রাজ তার কোমল হাতে রুহির মাথায় হাত বুলায়, যেন নিশ্চিত হয়ে যায় যে তার জীবনের সবচেয়ে দামি মানুষটা পাশে আছে। এখনও আমার বুকে শুয়ে থাকতে চাও? তুমি তো আজও সেই রাজ যাকে আমি ভালোবাসি। রাজ তার প্রিয়তমা রুহির কপালে চুমু খায়। এত বছর পরেও তাদের ভালোবাসায় কোনো ভাঁজ পড়েনি। তারা একে অপরকে সারাজীবন ধরে একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করে। এত দিন কেটে গেছে, কিন্তু মনে হয় এখনও সেই প্রথম দিনের মতো। আমি ভালোবাসি তোমাকে, রুহি। তোমার ভালোবাসা ছাড়া কিছুই ভাবি না, রাজ। আলহামদুলিল্লাহ, আমার জীবনে তোমার মতো একজন সঙ্গী পেয়েছি। এমন অমূল্য মুহূর্তে তাদের পৃথিবী এক হয়ে যায়, যেখানে শুধু তাদের ভালোবাসা এবং একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি রয়েছে। সমাপ্ত।